নিও ক্লাসিক্যাল পিরিয়ডের ক্লাসে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি ডক্টর সিদ্ধার্থ, ইনস্ট্রাক্টর পিটুয়ে। আমাকে শুরুতে হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের মধ্যে আমাদের লিটারারি পিরিয়ডের হচ্ছে যে টাইমলাইন গুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো টাইমলাইনটা মনে রাখতে হবে। এটা কত থেকে কত? এটা হচ্ছে 1660 থেকে 1798 পর্যন্ত। এটা কিন্তু টাইমলাইন, হ্যাঁ। পরীক্ষার মধ্যে আসতে পারে যে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের টাইমলাইন কত। তো নিও ক্লাসিক্যাল, নিও মানে কি? নিও মানে হচ্ছে নতুন, ক্লাসিক্যাল মানে আগের পিরিয়ড গুলো, ক্লাসিক্যাল পিরিয়ড। তো এই যুগে হঠাৎ করে দেখা গেল কি যে এতদিন রেনেসার মধ্যে আমরা দেখলাম হচ্ছে একটু রোমান্টিক ব্যাপার স্যাপার আসছে, মানুষজন হচ্ছে আর্টিস্টিক কথাবার্তা বলতেছে মানুষজন। আর যে ধরা বাঁধা গণ্ডি তার মধ্যে সীমাবদ্ধ নাই, মানুষজন চিন্তা করতে যে সাহিত্যের উদ্দেশ্য তো ভালোবাসা জাহির করা, সৌন্দর্য উপস্থাপন করা, এবং আমি সাহিত্যিক কল্পনার মধ্যে যে কোনো জায়গায় যেতে পারি, এখানে কোনো ধরা বাঁধা নাই। বাট এই যুগের মানুষরা চিন্তা করলো কি যে না, আমাদের একটু লজিক্যাল হতে হবে, আমরা একটু রিজন ওয়েতে চিন্তা করব। তারা হচ্ছে গিয়ে তাদের প্রাচীন যে ঐতিহ্য, তাদের যে কালচার, আর্ট, আইডিয়ালস, এগুলোর প্রতি হচ্ছে আবার একটু অনুরক্ত হয়ে পড়লো, হ্যাঁ। তো এই কারণে এটাকে বলা হচ্ছে নিও ক্লাসিক্যাল, মানে নতুন করে তাদের পুরোনো দিনের যে সাহিত্য, অ্যানশিয়েন্ট গ্রিস এবং রোমের, এটার প্রতি তাদের আবার ইন্টারেস্ট গ্রো করছে, এই কারণে বলা হচ্ছে এটাকে নিও ক্লাসিক্যাল। তাহলে এটা হচ্ছে রিজন এবং লজিক। মানুষজন একটু লজিক্যাল হয়ে গেছে চিন্তা ভাবনা। এই সময় হচ্ছে যে থিয়েটার যেগুলো ছিল, যে প্লে হতো, নাটক, এখানে আমরা দেখলাম হচ্ছে যে তারা আবার ধরাবাঁধা নিয়ম পালন করা শুরু করছে। এর আগে আমরা শেক্সপিয়ারের সময় দেখছিলাম যে শেক্সপিয়ার কিন্তু মানে নাই, কি মানে নাই, সে হচ্ছে গিয়ে অ্যারিস্টটলের যে পার্সন, প্লেস, টাইম এবং অ্যাকশন লেখার ক্ষেত্রে এইটা মানে নাই, ক্লাসিক্যাল যে ইউনিটিটা। বাট এখানকার মানুষজন আবার হচ্ছে গিয়ে নিয়ম কানুনের দিকে ফিরে গেল, অর্থাৎ তারা এখন অনেকটা লজিক্যাল হয়ে গেছে। তাহলে এখানে আমরা মূলত কি দেখলাম বৈশিষ্ট্যগুলো? এখানে দেখলাম হচ্ছে তারা ক্লাসিক্যাল, অর্থাৎ এনশিয়েন্ট গ্রিস এবং রোমের যে কালচার আছে এটার উপর আবার তারা ফিরে গেল ওই জায়গায়। তারা রিজন, রেশনাল জিনিসপত্রের দিকে ফোকাস করলো, লজিক্যাল হয়ে গেল তারা। সোশ্যাল অর্ডার, মোডালিটি এগুলো ফলো করা শুরু করলো, ফর্মাল হয়ে গেল, রুলের প্রতি অ্যাডহিয়ারেন্ট, হ্যাঁ। তবে এখানে আরেকটা ব্যাপার যেটা হয়েছে, তারা স্যাটায়ার এবং উইট, হ্যাঁ, তারা হাস্য রসাত্মক জিনিসও রচনা করা শুরু করলো। তাহলে তারা ক্লাসিক্যাল তাদের যে আর্ট এটার দিকে ফিরে গেল, তারা অনেকটা লজিক্যাল হয়ে গেল তাদের রচনার মধ্যে। তাদের হচ্ছে রুলসের প্রতি তারা একদম অ্যাডহেয়ার হয়ে গেল, তাদের যে লেখাজোখার মধ্যে হচ্ছে মোরাল ব্যাপারগুলো চলে আসলো। আলটিমেটলি তাদের ব্যাপার যেটা হয়েছে, তারা আর্ট ফর আর্ট সেক কে বাদ দিয়ে তারা আর্ট ফর হিউম্যানিটি সেকের কথা চিন্তা করলো। তারা চিন্তা করলো হচ্ছে যে আমি গল্পে গুরু গাছে উঠাতেই পারি, আমি ভালোবাসার কথা বলতেই পারি, বাট সাহিত্যের মধ্যে হচ্ছে অনেকটা হিউম্যানিটির কথা আসা উচিত। আমি বাস্তব বিবর্জিত লেখা লিখবো না, আমি হচ্ছে বেশি ফিকশাস হব না, আমি হচ্ছে গঠন শৈলীর কথা চিন্তা করব, আমি চিন্তাশীল হব, কিভাবে আমার বাস্তবিক পরিস্থিতিগুলো তুলে ধরা যায়, এগুলো আমি চিন্তা করব। এটা ছিল হচ্ছে কি আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ডের মেইন থট। তো এই যুগে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ রাইটার ছিল, তার মধ্যে হচ্ছে জন ড্রাইডেন, ড্যানিয়েল ডেফো, স্যামুয়েল জনসন, আলেকজান্ডার পোপ। এরা হচ্ছে একদম উল্লেখযোগ্য, হ্যাঁ। জন ড্রাইডেন, ড্যানিয়েল ডেফো, স্যামুয়েল জনসন আর হচ্ছে আলেকজান্ডার পোপ। তো এই পিরিয়ডটাকে আবার কিছু শর্টার এজে ভাগ করা হয়েছে, শর্ট ভাগে, তিনটা ভাগে ভাগ করা হয়েছে আমাদের এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডটাকে। আমরা তো ওভারঅল জানি হচ্ছে আমাদের 1660 থেকে 1798 পর্যন্ত, হ্যাঁ। বাট এটাকে হচ্ছে আবার তিন ভাগে ভাগ করছে। একটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, যেটা 1660 থেকে 1700 পর্যন্ত, প্রথম 40 বছর। এরপর হচ্ছে অগাস্টান এজ, 1700 থেকে 1745, 45 বছর। আর এইজ অফ সেন্সিবিলিটি 1745 থেকে 1798 পর্যন্ত, এখানে হচ্ছে প্রায় 33 বছর, হ্যাঁ। তাহলে এই হচ্ছে কি আমার টাইম লাইন। তো এখানের মধ্যে আবার এই তিনটা পিরিয়ডে তিনজন রাইটার বেশ প্রাধান্য লাভ করছিল, অর্থাৎ এই 40 বছরে ড্রাইডেনের লেখা খুব প্রাধান্য বিস্তার করছিল, এই কারণে এটাকে এইজ অফ ড্রাইডেন বলা হয়। অগাস্টান এজকে বলা হয় এইজ অফ পোপ, আর এইজ অফ সেন্সিবিলিটি বলা হচ্ছে এইজ অফ জনসনকে, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে অন্য নামে ডাকা হয়। তাহলে রেস্টোরেশন পিরিয়ড বা এইজ অফ ড্রাইডেন, অগাস্টান এজ বা এইজ অফ পোপ, আর হচ্ছে এইজ অফ সেন্সিবিলিটি বা এইজ অফ জনসন, এগুলো হচ্ছে আমার শর্টার এইজ। তাহলে শুরুতে আসি হচ্ছে আমরা রেস্টোরেশন পিরিয়ডে, যেটা প্রথম 40 বছর, 1660 থেকে 1700। তাহলে আমরা যদি একটু পিছনের দিকে আগাই, 1760-এর আগে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম হচ্ছে গিয়ে যে আমাদের এখানে কমনওয়েলথ, পিউরিটান কমনওয়েলথ পিরিয়ড একটা গেছে, অর্থাৎ জনগণ তাদের রাজাকে সরাই, রাজার শিরচ্ছেদ করে হচ্ছে তারা গণতন্ত্রকে আহ্বান জানাইছে, এবং অলিভার ক্রমওয়েল হয়ে গেছে একচ্ছত্র নেতা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, তাদের
ভ্রম ভাঙতে বেশি দিন টাইম লাগে নাই, তারা বুঝে গেছে যে ওদের ক্ষেত্রে ওই সময় গণতন্ত্রটা ভালো ওয়ার্ক করতেছিল না। তারা যাদেরকে বসেছে ক্ষমতায়, দেখা গেল কি তারাই তাদের হচ্ছে গিয়ে বিরক্তির উদ্রেক হয়ে গেছে, তারাই গ্যাঞ্জাম বেশি পাকাচ্ছে। এই কারণে তারা আবার টেনে টুনে আবার কি করলো, তারা আবার হচ্ছে গিয়ে রাজাকে ফিরায় আনলো। তাহলে এই যে আবার মোনার্কি সিস্টেমটা আবার চলে আসলো, এটাকে বলা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, অর্থাৎ রিস্টোর। কিসে রিস্টোর? আমার রাজা রিস্টোর। তাহলে রেস্টোরেশন অফ দ্য চার্লস টু ইন 1660, আবার তারা ফিরে আসলো রাজারা। তো এই টাইমটার মধ্যে, আমাদের রেস্টোরেশন পিরিয়ডের মধ্যে আমরা একটা গ্রুপকে দেখতে পাই যাদেরকে বলা হতো পিওর গ্রুপ। তো এই পিওর গ্রুপকে আমরা আমাদের আশপাশেও কিন্তু এখন দেখতে পাই। আমাদের অনেক মানুষ দেখি না যে তারা নিজেরা ভণ্ড, বাট তারা দিন শেষে বড় বড় কথা বলে, অর্থাৎ আপনি আচরি ধর্ম পরের শেখাও, একটা কথা আছে না? তারা নিজেরা প্রকৃতভাবে ধর্ম পালন না করে অন্যজনকে হচ্ছে জ্ঞান দেয়। তো আমরা এইজের মধ্যে এই ধরনের একটা গ্রুপকে দেখতে পাই যাদেরকে বলা হচ্ছে পিউরিটান গ্রুপ। তারা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সবক দিত। তারা বলতে হচ্ছে গিয়ে যে মানুষের প্রকৃত দায়িত্ব হচ্ছে শুধু গডকে গ্লোরিফাই করা। তুমি হাসতে পারবে না, খেলতে পারবে না, হ্যাঁ, নাচতে পারবে না, খাইতে পারবে না, কিছুই করতে পারবে না, ভালগার কিছু করতে পারবে না, মানে কিছু না, নাথিং, ফ্যাশনেবল কিছু করতে পারবে না, তুমি জাস্ট গডকে তুমি গ্লোরিফাই করবা। এটাতে ঝামেলা ছিল না। হ্যাঁ, তারা এগুলো নিয়ে এক্সট্রিম করা শুরু করলো। কেউ যখন হচ্ছে এগুলোর বাইরে চলে যায়, তাদেরকে হচ্ছে গিয়ে তারা ভয়াবহ শাস্তি দেয়। কিন্তু ঝামেলা হয়েছে কি, যে এখন তুমি বলতেছো, বাট তুমি যদি না মানো তাহলে ব্যাপারটা কেমন হয়? তাহলে পিউরিটানদের সমস্যাটা ছিল এখানেই, যে তারা এগুলো প্রচার করতো, বাট দেখা যেত কি নিজেরাই হচ্ছে গিয়ে ভণ্ডামি করতো। সো এই কারণে হচ্ছে গিয়ে ওদের উপর জনগণ একটু ক্ষেপা ছিল, এবং আমরা ওই সময় দেখতে পাই যে বিভিন্ন কবি সাহিত্যিক তাদের লেখার মধ্যে পিউরিটান সোসাইটিকে হচ্ছে বাস দিছে। তেমনি একজন লেখক হচ্ছে স্যামুয়েল বাটলার। তাহলে এই স্যামুয়েল বাটলার, সে হচ্ছে পিউরিটান সোসাইটির বাটে আঘাত করে, পশ্চাৎ দেশে আঘাত করে, সে একটা লেখা লিখলো যার নাম হচ্ছে হুডিব্রাস। এটা একটা স্যাটায়ারিক্যাল পয়েম। তাহলে এটা একটা স্যাটায়ার, এটা একটা পয়েম। কে লিখছে? স্যামুয়েল বাটলার লিখছে। তাহলে স্যামুয়েল বাটলার হুডিব্রাস লিখে পিউরিটান সোসাইটির পশ্চাৎ দেশে হচ্ছে সে কি করলো, বাটে আঘাত করলো। তাহলে এখানে হচ্ছে মূলত ওদের, মানে এই যে কাব্যটা, এই যে কবিতাটা, এটার মাধ্যমে হচ্ছে ওদেরকে ওদের চরিত্র উন্মোচিত করছে। এখানে দেখাইছে হচ্ছে গিয়ে একটা ক্যারেক্টার যে হুডিব্রাস, আর একটা হচ্ছে রালফো। তো তারা হচ্ছে গিয়ে পিউরিটান মানুষজন, তারা চারিদিকে হচ্ছে গিয়ে মানুষকে উদ্ধার করতে যায়, যেখানে যাই যে তাদের টার্গেট হচ্ছে মানুষকে উদ্ধার করে তোলা। কিন্তু দেখা গেছে কি উদ্ধার করতে গিয়ে তারা নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করে, তর্কাতর্কি, বাকবিতণ্ডা, কলহ, আক্রমণ সবকিছুই করে। হ্যাঁ, আবার এই পিউরিটানদের মধ্যে আবার দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে প্রেসবাইটেরিয়ান, একটা স্বতন্ত্র। এখন এটা যেটা দেখা হয় যে ওরা সবাইকে নীতির কথা বলতেছে, বাট নিজেরা ভণ্ড, কপট, ধূর্ত, লোভ আর নীতিহীন। তাদের বিধবার প্রেমে পড়তেও দেরি হয় না, আবার জ্যোতিষীর পরামর্শে ফেলে পালাতেও তারস হয় না। মানে কোনো কিছু, মুখের কথার সঙ্গে তাদের কাজের কোনো মিল নাই। মুখে পবিত্রতার ভান এবং কাজে নোংরামি করা। তো আমরা এখনো আসলে আশপাশে এই ধরনের মানুষকে দেখি, এই কারণে এই রচনাটা ওই কালের হলেও কিন্তু এটা সর্বকালীনই বলা যায়। তাহলে এখানে মূলত আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হুডিব্রাস। এটা কে রচনা করছে? এটা রচনা করছে হচ্ছে আমার স্যামুয়েল বাটলার রচনা করছে। তাহলে সমাজে যখন এই পিউরিটানদের এই অবস্থা, হ্যাঁ, তারা নিজেরা ধর্মের কথা বলতেছে বাট নিজেরা করতেছে অধর্ম, তাহলে সমাজে একটা ব্যালেন্স দরকার। এখন ব্যালেন্স আনার জন্য হচ্ছে আমরা একজন হুজুরের শরণাপন্ন হই। বাইবেল হাতে হচ্ছে জন বানিয়ান নামে একজন হুজুর আসলো। জন বানিয়ান উনার নাম। এখন যেহেতু হুজুর মানুষ, তাহলে উনি ভালো জিনিসপত্রই লিখবে। উনার হচ্ছে একটা বিখ্যাত নভেলের নাম হচ্ছে দ্য পিলগ্রিমস প্রোগ্রেস। দ্য পিলগ্রিমস প্রোগ্রেস, এখানের মধ্যে উনি মূলত দেখাইছিল যে এটার ক্যারেক্টার হচ্ছে খ্রিস্টান, ক্রিস্টিয়ান হচ্ছে এটার ক্যারেক্টার। এবং এই ক্যারেক্টারটা হচ্ছে সিটি অফ ডিস্ট্রাকশন থেকে চেলেসিয়াল সিটির দিকে যায়, অর্থাৎ পৃথিবী থেকে হচ্ছে বেস, এই যে পথ পরিক্রমা, অর্থাৎ খারাপ থেকে ভালোর দিকে যাওয়া, এই পরিক্রমাটা, এই জার্নিটা উনি দেখাইছে। এই কারণের নাম হচ্ছে পিলগ্রিমস প্রোগ্রেস। আমরা পিলগ্রিম মানে জানি যারা তীর্থযাত্রী, তাদেরকে পিলগ্রিম বলা হয়। হ্যাঁ, তাহলে এই জার্নিটা হচ্ছে উনি এখানে তুলে ধরছেন, জন বানিয়ান। তাহলে জন বানিয়ান থেকে মনে রাখবো এটাই, যে পিলগ্রিম প্রোগ্রেস। এবং ওনার একটা অসাধারণ কথা আছে যে ইন প্রেয়ার ইট ইজ বেটার টু হ্যাভ এ হার্ট উইদাউট ওয়ার্ডস দেন ওয়ার্ডস উইদাউট এ হার্ট। আমি আমার ইংলিশ লিটারেচারের প্রত্যেক ক্লাসে, মানে যখনই পড়াই যে ব্যাচকে, এটা সম্বন্ধে আলাদা করে বলি যে আমরা মাঝে মাঝে হচ্ছে সৃষ্টিকর্তার কাছে হচ্ছে, অনেকে দেখবেন হচ্ছে অঝোর ধারায় হচ্ছে কান্না করে, প্রার্থনা করুক বা
জায়নামাজে বসে কান্না করুক। তো আপনি যখন হচ্ছে গডের সঙ্গে লিঙ্ক করতে চাচ্ছেন, মানে গড তো হচ্ছে কঠোর কোনো বস্তু না, ওনাকে হচ্ছে ভালোবাসতে হয়। তো আপনি হচ্ছে হয়তো মুখে কোনো মন্ত্র পড়ছেন না বা সূরা পড়ছেন না, বাট আপনি ইমোশনালি তার সাথে কানেক্টেড, আপনি বলতে পারছেন অযোধ্যায় তার কাছে কান্না করে আর্জি জানাচ্ছেন। এটা কিন্তু হচ্ছে গিয়ে অনেকখানি মানে আরো ইফেক্টিভ। তাহলে ইন প্রেয়ার ইট ইজ বেটার টু হ্যাভ এ হার্ট, হ্যাঁ, উইদাউট ওয়ার্ডস। যে আমি যদি হার্ট লিঙ্ক করতে পারি দেন ওয়ার্ডস উইথ এ হার্ট, উইদাউট এ হার্ট। আমি মন্ত্র পড়ে গেলাম, সূরা পড়ে গেলাম, বাট আমার ওভাবে ইমোশনালি আমি কানেক্টেড না, ওনাকে আমি ফিল করি না গডকে, তাহলে ওটা লাভ নাই। তো এটা বলা হয়েছে এখানের মধ্যে। তাহলে আশপাশে যখন আমাদের এত ভালো মানুষ, আমাদের হুডি ব্রাস লিখে হচ্ছে স্যামুয়েল বাটলার বাস দিল, আমাদের জন বানিয়ান এসে হচ্ছে দ্য পিলগ্রিমস প্রোগ্রেস লিখলো, এবার আমরা দেখলাম হচ্ছে গিয়ে যে আমাদের ভুলধরা কমিটির একজন লোক আসলো, তার নাম হচ্ছে জন ড্রাইডেন। জাতীয় ভুলধারা কমিটি বা ক্রিটিক লোকজন জন ড্রাইডেন, ভয়ানক লেভেলের, মানে শুকনা উনি সমালোচনা করতে করতে সবকিছু ড্রাই করে ফেলছেন ড্রাইডেন। হ্যাঁ, তো সাহিত্য সমালোচক হিসেবে সবচেয়ে বিখ্যাত ছিলেন, উনাকে বলা হতো ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম। মানে উনি দেখলেন যে সবাই তো গান কবিতা গল্প লিখতেছে, বাট এদের ভুল ধরবে কে? তাহলে এটার জন্য আগে আসলেন জন ড্রাইডেন। তাহলে ওনাকে বলা হচ্ছে ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম। উনি কিন্তু সবার ভুল ধরছেন, উনি শেক্সপিয়ারকেও ছাড়েন নাই। শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট এই নাটকের সমালোচনা করে উনি লিখছেন হচ্ছে দ্য এনচেন্টেড আইল্যান্ড, এই নাটকটা রচনা করছেন। উনি মিডসামার নাইট ড্রিমস কে ক্রিটিসাইজ করছেন। এখানের মধ্যে উনি বলছেন হচ্ছে যে শেক্সপিয়ার নাকি হচ্ছে বেশি কাল্পনিক জিনিসপত্র বেশি নিয়ে আসছে, এখানে হচ্ছে ম্যাজিক, হ্যাঁ, ফেয়ারি টেইল, এই জিনিসপত্রগুলো নিয়ে আসছে। কারণ নিও ক্লাসিক্যাল পিরিয়ডের লেখকরা কিন্তু কি ছিল, তারা লজিক্যাল থিঙ্কিং পছন্দ করতো। তাহলে স্বাভাবিকভাবেই হচ্ছে তারা শেক্সপিয়ারের হচ্ছে এই যে উনি কোনো কিছু মানে নাই, কোনো গ্রামার, ইউনিটি, প্লেস, টাইম, কোনো কিছুই যে মানে নাই, এগুলো হচ্ছে তারা সমালোচনা করতো। তাহলে উনি টেম্পেস্টের সমালোচনা করে দ্য এনচেন্টেড আইল্যান্ড একটা নাটকই রচনা করে ফেলছে। মিডসামার নাইট ড্রিমের হচ্ছে অনেক সমালোচনা করছে। তাহলে জন ড্রাইডেন আমাদের বিখ্যাত সমালোচক, ফাদার অফ দ্য ইংলিশ মডার্ন ক্রিটিসিজম। তো জন ড্রাইডেনের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, এই স্লাইডটা গুরুত্বপূর্ণ খুব। ওনার কিছু পোয়েট্রি আছে, অ্যাবসালম অ্যাসিটোফেল, ম্যাক ফ্লিকনি, এগুলো তার পোয়েট্রি। তার প্রোজ, প্রোজ মানে হচ্ছে গদ্য প্রবন্ধ, এটা হচ্ছে অ্যান অ্যাসে অফ ড্রামাটিক পয়েজি। তার ড্রামা ছিল, এগুলো খুবই বিখ্যাত, একটা হচ্ছে অল ফর লাভ আর হচ্ছে আওরঙ্গজেব। তাহলে অ্যাবসালম এন্ড এরিস্টোফেল, ম্যাক ফ্লিকনি, অ্যান অ্যাসে অফ ড্রামাটিক পয়েজি, আর অল ফর লাভ আর হচ্ছে আওরঙ্গজেব। অল ফর লাভ এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করে লেখা, এটা একটা ট্র্যাজেডি। ব্ল্যাঙ্ক ভার্স বলতে আপনারা জানেন যেটা হচ্ছে আমার অমিত্রাক্ষর ছন্দ, অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করে লেখা। তাহলে অল ফর লাভের মধ্যে এটা একটা ট্র্যাজেডি নাটক, যেটা আমরা শেক্সপিয়ারের মধ্যে অ্যান্টনি ক্লিওপেট্রা আমরা পড়ে আসছিলাম। অ্যান্টনি ক্লিওপেট্রা এই গল্পের উপর ভিত্তি করে এটা লেখা হয়েছে, একটা ট্র্যাজেডি নাটক অল ফর লাভ। হ্যাঁ, তাহলে ভালোবাসার জন্য সবকিছু। এখন ভালোবাসার জন্য তারা কি করছে অ্যান্টনি ক্লিওপেট্রা? তাহলে অ্যান্টনি ক্লিওপেট্রা তারা একে অপরের প্রেমে পড়ছে, কোনো সমস্যা নাই। কিন্তু অ্যান্টনি তো ভাই রোমান সেনাপতি, ওর নিজের দেশ আছে এবং ওর নিজের কিন্তু সংসার আছে, বউ ছেলে মেয়ে আছে। সে তার দেশ ফেলে, বউ ছেলে মেয়ে ফেলে সে চলে গেছে হচ্ছে ক্লিওপেট্রার কাছে, হ্যাঁ, সবকিছু ছেড়ে ছুড়ে। ওকে ফাইন, গেল। ক্লিওপেট্রাও চালাক, ক্লিওপেট্রা হচ্ছে কোনো মতেই হচ্ছে গিয়ে সে ছাড়তেছে না অ্যান্টনিকে, যে সে তার ভালোবাসা দিয়ে আটকে রাখতেছে। এখন তার বউ এবার আসলো, অ্যান্টনির স্ত্রী অক্টাভিয়া। অক্টাভিয়া এসে বলতেছে যে তোমার ছেলে আছে, তোমার ছেলে মেয়ের কথা চিন্তা করো, তোমার হচ্ছে পরিবার আছে, তোমার দেশ আছে, তুমি এগুলো চিন্তা করো। হ্যাঁ, তো এগুলো শুনে হচ্ছে কিছুক্ষণের জন্য আচ্ছা ইয়ে মনে করছে যে না আসলে তো ঠিক কথা যে অ্যান্টনি। বাট আবারও ক্লিওপেট্রা কি করলো, তার আবেগ প্রেম দিয়ে ভালো ভালো কথা বলে যে তুমি আমার জান পাখি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি এভাবে চলে গেলে কেমন হবে। তাহলে এগুলো বলে সে কিন্তু আটকায় রাখছে আলটিমেটলি। এখন যেটা গ্যাঞ্জাম হয়েছে যে একটা লোক সেনাপতি যদি দেশ ছেড়ে চলে আসে, তার স্ত্রী কন্যাকে ছেড়ে, স্ত্রী পুত্রকে ছেড়ে আরেক দেশে চলে আসে ভালোবাসার টানে, তো তার দেশ তো মারা খাবে, এ ব্যাপারে নো ডাউট। এটার ফলে যেটা হইলো যে অ্যান্টনি ক্লিওপেট্রার প্রতি ভালোবাসার কারণে তার সেনাবাহিনী পরাজিত হয়ে গেল। হ্যাঁ, তো এটা শুনে হচ্ছে, এটা যখন সে পরাজিত হইলো তখন তার সম্বিত ফিরলো, সে মনে করলো যে না, তাহলে ক্লিওপেট্রা হচ্ছে গিয়ে মানে তাকে তার সাথে বিট্রে করছে, এরকম একটা চিন্তা ভাবনা তার মাথায় আসলো। কিন্তু ওই সময় আসলে ক্লিওপেট্রা যদিও একটু ছলাকলা মেয়ে ছিল, বাট অ্যান্টনিকে সে ভালোবাসতো। তো যাই হোক, এখানে হচ্ছে ভুল খবর ছড়াই পড়ে, এ মনে করে যে ও মারা গেছে, ও মনে করে যে এ মারা গেছে, এই অবস্থা।
সো অ্যান্টনি হচ্ছে ভুল ধারণা করেন যে ক্লিওপেট্রা মারা গেছেন এবং নিজে আত্মহত্যার চেষ্টা করেন। এটা শুনে চিন্তা করলো যে যে আমার নদী মারা গেছে, তাহলে সাগরের বেঁচে থেকে লাভ কি। তো উনি নিজে আত্মহত্যার চেষ্টা করলো এবং মারাত্মক আহত হলো। আবার ক্লিওপেট্রা যখন তার এক অবস্থা জানলো, তখন সাগর আর নদী তারা কাছাকাছি আসলো, একে অপরের প্রতি প্রেম প্রকাশ করলো এবং তারা বলল যে এই জন্মে যেহেতু আমরা এক হতে পারলাম না, আমরা মৃত্যুর পরে গিয়ে এক হবো, এবং এটা ভেবে দুজনে একসঙ্গে মৃত্যুবরণ করলো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে গিয়ে অ্যান্টনি ক্লিওপেট্রা একে অপরে মারা গেছে। তাহলে এখানে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে অল ফর লাভ, এটা কি? এটা একটা ট্র্যাজেডি। এটা রচনা করছে কে? জন ড্রাইডেন রচনা করছে। এবং এখানের মধ্যে হচ্ছে ক্যারেক্টার হচ্ছে অ্যান্টনি ক্লিওপেট্রা। জাস্ট এতটুকু আমরা মনে রাখবো, প্যারা নাই, চিল। এবার আমরা দেখবো হচ্ছে আমাদের এক বান্দা যার নাম হচ্ছে জন লক। তাহলে উনার নাম যেহেতু লক, লক শুনেই মনে হয় উনি এমন কিছু করবে যেটা ধরে হয়তো আমাদের মাথা লক হয়ে যাইতে পারে। তাহলে উনি কিন্তু কঠিন কঠিন কিছু জিনিস রচনা করছে। তাহলে কঠিন জিনিস মানে জন লক। উনি লিখছে কি? উনি লিখছে হচ্ছে অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। মানুষের আন্ডারস্ট্যান্ডিং বুঝে কি এত সহজ? না, একটা এসে লিখছেন। টু ট্রিটিস অন গভর্নমেন্ট, সাম থটস কনসার্নিং এডুকেশন। তাহলে এগুলো তার কঠিন কঠিন লেখা। অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, টু ট্রিটিস অন গভর্নমেন্ট, সাম থটস কনসার্নিং এডুকেশন। এগুলো হচ্ছে জন লকের রচনা। এগুলো কঠিন কঠিন ব্যাপার। তাহলে আমরা এখানে লকায়িত হইলাম, আমরা বুঝলাম। তাহলে আমাদের এর সাথে সাথে আমাদের রেস্টোরেশন পিরিয়ডে শেষ হয়ে গেল। হ্যাঁ, আমাদের 40 বছর গন। আমরা এখানে হচ্ছে বেশ কয়েকজনকে দেখলাম। আমরা স্যামুয়েল বাটলারের হুডিব্রাস দেখলাম। আমরা দেখলাম হচ্ছে গিয়ে আমাদের জন বানিয়ানের পিলগ্রিম প্রোগ্রেস। আমরা জন ড্রাইডেনের হচ্ছে গিয়ে অল ফর লাভ দেখলাম। পোয়েট্রির মধ্যে অ্যাবসালোম এসিটোফেল দেখলাম, ম্যাকফ্লিকনি দেখলাম, অ্যান এসে অফ ড্রামাটিক পয়েজ দেখলাম, আওরঙ্গজেব ড্রামা দেখলাম। আমরা হচ্ছে এখানে দেখলাম হচ্ছে আমাদের জন লককে, যিনি 3টা কঠিন কঠিন জিনিস রচনা করছেন। হ্যাঁ, তাহলে এই যখন অবস্থা, আমরা একটু সামনের দিকে আগাই, আমরা যাই অগাস্টান পিরিয়ডের দিকে, 1700 থেকে 1745। এখন অগাস্টান পিরিয়ডের আগে হচ্ছে আমি সেই নিও ক্লাসিক্যাল পিরিয়ডের প্রথমের কথাটা স্মরণ করে দিতে চাই যে নিও ক্লাসিক্যাল কেন ছিল। কারণ তারা এনশিয়েন্ট গ্রিস এবং রোমে ওই সময় যে সাহিত্যকর্ম যেগুলো ছিল এগুলোর উপর তারা ফ্যাসিনেটেড ছিল। আগের দিনের আমরা মাঝে মাঝে চিন্তা করি না যে 50 বছর আগে হয়তো দেশ ভালো ছিল, কত সুন্দর সুন্দর ছবি, কত সুন্দর সুন্দর অভিনয়, কত সুন্দর গান। আমরা মাঝে মাঝে নস্টালজিক ফিল করি যে আমরা কি পিছনের দিকে যাচ্ছি কিনা, মানে আমরা উল্টা পথে হাঁটছি কিনা, এটা মাঝে মাঝে আমরা বলি। তো এই পিরিয়ড গুলোতে হচ্ছে ওরা আগের জিনিসপত্রের উপর খুব ফ্যাসিনেটেড ছিল। হ্যাঁ, তাদের রোমান যিনি প্রথম সম্রাট ছিলেন তার নাম ছিল হচ্ছে অগাস্টাস। এবং এই অগাস্টাসের নাম অনুসারেই হচ্ছে গিয়ে এটার নাম দেওয়া হয়েছে অগাস্টান পিরিয়ড। কারণ এই যুগের রাইটাররা প্রাচীন সম্রাট অগাস্টাসের আমলের যে লেখক যারা ছিল, যে ভার্জিল, ওভিড, হোরেস, এদেরকে অনুসরণ করার চেষ্টা করতেছিল। এবং এই যুগে দেখা যায় কি, এখানে রাজনৈতিক লেখার অনেক প্রাধান্য পাওয়া যায়। এবং এখানে কিন্তু প্রচুর আবার স্যাটায়ারও ছিল, হাস্যরসাত্মক জিনিসপত্র, হাস্যরস প্রচুর আমরা লেখা দেখতে পাই। আবার এই যুগের হচ্ছে বিখ্যাত সাহিত্যিক হচ্ছে পোপ, আলেকজান্ডার পোপ। এই কারণে উনাকে এটা, এই অগাস্টাইন পিরিয়ডকে এজ অফ পোপ নামেও ডাকা হয়। আবার অনেকে ক্লাসিক্যাল যুগ বলেও এটাকে গণ্য করে। তো এই টাইমে হচ্ছে প্রথম ইংলিশ নিউজ পেপারটা আসছে, ডেইলি ইংলিশ নিউজ পেপার, যেটার নাম হচ্ছে দ্য ডেইলি কুরেন্ট। এটা হচ্ছে নিউজ পেপার। তো এই যুগের শুরুতে হচ্ছে আমরা একজন বিখ্যাত লেখককে দেখবো, যাকে আমরা ছোটবেলায় থেকে আমরা সবাই চিনি। অ্যাটলিস্ট ওনার একটা সাহিত্যকর্ম আমরা 80% মানুষজনই জানি। সে ভদ্রলোক হচ্ছে ড্যানিয়েল ডেফো। এবং আমরা ছোটবেলায় যেটা সবাই পড়ছি সেটা হচ্ছে আমাদের রবিনসন ক্রুসো। এটাকে বলা হয় ফার্স্ট রিয়েলিস্টিক ফিকশন ইন ইংলিশ, প্রথম কল্পকাহিনী যেটার মধ্যে হচ্ছে বাস্তবতার মিশেল আছে। দ্য ফার্স্ট রিয়েলিস্টিক ফিকশন ইন ইংলিশ। তাহলে এটার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে রবিনসন ক্রুসো। ইংরেজ যুবক, সে তার অ্যাডভেঞ্চারের খুবই শখ। তাহলে সে হচ্ছে বাবা মার কথা না শুনে সে অ্যাডভেঞ্চারে বের হয়ে পড়ছে সমুদ্র নিয়ে। আলটিমেটলি ঝড়ে ঝড়ে পড়ে তার জাহাজ ভেঙে গেল, সে একটা দ্বীপে আশ্রয় নিল। এখন নির্জন দ্বীপ, ওখানে কেউ নাই, সে স্ট্রাগল করতেছে ওখানে টিকে থাকার জন্য। এখন মানুষ যখন একা থাকে কি হয়, তখন হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাস আরো গভীর হয়। হ্যাঁ, আল্লাহর কথা সে স্মরণ করা শুরু করলো, নামাজ কালাম পড়া শুরু করলো, সে অনুশোচনা করা শুরু করলো। বাট একসময় সে দেখলো যে এই দ্বীপে তো সে একা না, সে এখানে আদিবাসীও আছে। এবং আদিবাসী শুধু নাই, ব্যাপারটা এমন না, আদিবাসীরা আবার ভয়ানক, তারা মানুষও খায়। এটা তো আবার খুব ঝামেলা, যদি সে ধরা পড়ে তাকে তো খেয়ে ফেলবে। বাট তাকে একজন এখানে সেভ করে, তার নাম হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডে। এবং এই ফ্রাইডের সঙ্গে ক্রুসোর ঘনিষ্ঠ, তারা বন্ধু হয়ে যায়।
একসাথে তারা সার্ভাইভ করা শুরু করে। তবে যেটা হয় যে 28 বছর দ্বীপে থাকার পর ক্রুসো আবারও হচ্ছে ইংল্যান্ডে ফিরে যান এবং তার জীবনকে পুনর্গঠন করেন। তাহলে আমরা যখন হচ্ছে আলেকজান্ডার, সরি, আমরা যখন ড্যানিয়েল ডিফোর কথা পড়বো তখন হচ্ছে রবিনসন ক্রুসোটা মাথায় আসতে হবে ফার্স্ট। রিয়েলিস্টিক ফিকশন ইন ইংলিশ, এবং এটার ক্যারেক্টার হচ্ছে রবিনসন ক্রুসো আর হচ্ছে গিয়ে ফ্রাইডে। এই দুইটা ক্যারেক্টার পরীক্ষায় আসতে পারে যে ফ্রাইডে ক্যারেক্টারটা কোথাকার, এটা হচ্ছে রবিনসন ক্রুসোর, অথবা এই ক্যারেক্টারটা সৃষ্টি করছে কে, এটা করছে ড্যানিয়েল ডিফো। তাহলে উনি এটা ছাড়াও হচ্ছে আরো তিনটা জিনিস লিখছেন ইম্পর্টেন্ট, যার নাম হচ্ছে রোকসানা। আমাদের ক্লাসে রোকসানা নামে কেউ থাকতে পারে। কলোনেল জ্যাক, লাইফ অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অ্যান্ড পাইরেসিস অফ দ্য ফেমাস ক্যাপ্টেন সিঙ্গলটন। তাহলে তার যেহেতু হচ্ছে গিয়ে অ্যাডভেঞ্চারের তার একটা ইচ্ছা ছিল, হ্যাঁ, সে অ্যাডভেঞ্চার করতো ড্যানিয়েল ডিফো, কারণ তার লেখার মধ্যে অ্যাডভেঞ্চারের কিন্তু ছাপ দেখা যায়। সে রবিনসন ক্রুসোকে জাহাজ করে কোথায় কোথায় পাঠাই দিছে, সে জাহাজ ভেঙে দ্বীপে, তার স্ট্রাগল। আবার সে কলোনেল জ্যাক, তাহলে সে কলোনেল, তার লাইফের মধ্যে অ্যাডভেঞ্চার আছে। আবার ক্যাপ্টেন সিঙ্গেলটন, তাহলে এটাও কিন্তু একদম জাহাজ, একটা পাইরেট সে, হ্যাঁ, পাইরেটের কথা ক্যাপ্টেন সিঙ্গেলটন এটা আসছে। আবার একটু সে রোকসানা নিয়েও লিখছে। তাহলে তার চারটা লেখা গুরুত্বপূর্ণ। কিভাবে মনে রাখতে পারি একটা ছন্দ? রবিনসন রোকসানাকে বিয়ে করার জন্য ক্যাপ্টেন ও কলোনেলকে সাথে নিয়ে গেল। তাহলে রবিনসন দিয়ে হচ্ছে রবিনসন ক্রুসো, রোকসানা দিয়ে হচ্ছে গিয়ে রোকসানা, ক্যাপ্টেন সিঙ্গেলটন, আর কলোনেল দিয়ে হচ্ছে কলোনেল জ্যাক। তাহলে রবিনসন ক্রুসো, রোকসানা, ক্যাপ্টেন সিঙ্গেলটন আর হচ্ছে কলোনেল জ্যাক। এই চারটা নাম আমাদের এখান থেকে মনে রাখতে হবে। এবার আমরা দেখবো হচ্ছে আরেক বান্দাকে, যাকে বলা হতো বিটারেস্ট স্যাটায়ারিস্ট অফ 18th সেঞ্চুরি। মানে উনি স্যাটায়ার লেখার জন্য, স্যাটায়ার মানে কি হাস্যরস, তবে এখানের মধ্যে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা হয় হাস্যরসের মাধ্যমে, এটা হচ্ছে স্যাটায়ার। তাহলে জোনাথন সুইফট হচ্ছে এটাতে বেস্ট। উনি 18th সেঞ্চুরির সবচেয়ে মারাত্মক স্যাটায়ার লিখত। এবং উনার বেস যে ক্রিয়েশনটা সেটা হচ্ছে আরেকটা, যেটা আমরা সবাই অ্যাটলিস্ট নাম জানি, সেটা হচ্ছে আমাদের গালিভার্স ট্রাভেলস। গালিভার্স ট্রাভেলস এটা হচ্ছে জোনাথন সুইফটের। এর এখানে চারটা পার্ট আছে: ভয়েস টু লিলিপুট, ব্রডনিং নাক, লাপুটা, ভয়েস টু দ্য ল্যান্ড অফ দ্য কুইনহামস। চারটা পার্টে এটা বিভক্ত। চলেন চারটা পার্ট আমরা একটু করে দেখি হালকা করে কি কাহিনী। তাহলে লিলিপুট, এখানের মধ্যে দেখাই হচ্ছে গিয়ে গালিভার, সে তো ট্রাভেল করতে যায়, সে এমন একটা দেশে পৌঁছায় যেখানের মানুষজন হচ্ছে লিলিপুটের মতো একদম পিচ্ছি পিচ্ছি। এটা করে মূলত সে ইংল্যান্ডের যে রাজনীতি এটাকে মক করছিল এই পার্টটার মধ্যে। এ ভয়েজ অফ লিলিপুট এটা প্রথম পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে এ ভয়েজ অফ ব্রডনিং নাগ। এখানের মধ্যে দেখা যায় উল্টা, এখানে সে ছোট, অন্য মানুষ যারা আছে তারা দানবের মতো। তবে দানব হলেও তারা কিন্তু যুদ্ধ পছন্দ করে না, একদম সহজ সরল, হ্যাঁ। এবং তাদের আছে দার্শনিক, তাদের হচ্ছে কোনো আইনসভা নাই, কারণ সবাই যেহেতু গুণী ব্যক্তি, সবাই ল অ্যান্ড অর্ডার ফলো করে, আলাদা করে আইনসভার প্রয়োজন নাই। এখানে সে দেখাইছে যে কিভাবে মানুষজন ভালো থাকতে পারে যদি চাই। ভয়েস অফ ব্রডনিং নাগ। ল্যাপুটা, এখানের মধ্যে দেখাইছে হচ্ছে গিয়ে উনি যে বিজ্ঞানের প্রতি মানুষজন যদি বেশি মনস্ক হয়ে যায় তখন আবার কি ঝামেলা হইতে পারে, যে জ্ঞানের অপব্যবহার অথবা অযৌক্তিক গবেষণা, এগুলোর উপর তীক্ষ্ণ ব্যঙ্গ করছে এই থার্ড পার্টের মধ্যে। আর ফোর্থ পার্ট হচ্ছে হুইনহমদের দেশ। এটা হচ্ছে গিয়ে একদম উল্টা, যেখানে হচ্ছে ঘোড়ারা বুদ্ধিমান, হ্যাঁ, ঘোড়াটা হচ্ছে বুদ্ধিমান, এবং মানুষরা হচ্ছে বর্বর নৈতিকতাহীন, এবং মানুষদের নাম হচ্ছে ইয়াহু, মানুষ হচ্ছে ইয়াহু। আর এই ঘোড়াগুলো হচ্ছে এই হুইনহম, এরা হচ্ছে ঘোড়া। মানে এরা সভ্য, মানুষ বর্বর। তাহলে মানব জাতির যে দুর্বলতা এবং যে লোভ, এটাকে সে ফুটে তুলছে এটার মাধ্যমে। তাহলে চারটা পার্ট, এখানে চারটা পার্ট মুখস্থ রাখতে হবে না, একবার জাস্ট আমরা পড়ে যাব। এখানে যেটা মনে রাখতে হবে যে গালিভার্স ট্রাভেলস এটা হচ্ছে জোনাথন সুইফটের রচনা, এটার পার্ট আছে চারটা, এতটুকুই। এবং এটা একটা ফেমাস স্যাটায়ার। তো এটার কিন্তু অনুবাদ আছে আমাদের, যেটার নাম হচ্ছে গালিভারের সফরনামা। এটা অনুবাদ করছেন হচ্ছে আবুল মনসুর আহমেদ, উনি এটা অনুবাদ করছেন। এবং আবুল মনসুর আহমেদ কিন্তু আমাদের খুব বিখ্যাত একজন সাহিত্যিক। আমাদের হচ্ছে প্রথম আলোর সম্পাদক মাহফুজ আনাম, ওনার কিন্তু হচ্ছে বাবা, হ্যাঁ। তো আবুল মনসুর আহমেদের হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর, তারপর হচ্ছে ফুড কনফারেন্স, আয়না, এগুলো খুবই গুরুত্ব মানে ইম্পর্টেন্ট তার সাহিত্যকর্ম। আয়না লিখে রাখে, একটু বাংলা পড়া হয়ে যাচ্ছে আর কি, লিটারেচার যেহেতু পড়াচ্ছি। আয়না, তারপর হচ্ছে ফুড কনফারেন্স, তারপর হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর, রাজনীতির 50 বছর, এগুলো তার বিখ্যাত রচনা। তার নাতনিও কিন্তু ভালো রাইটার, তাহমিমা আনাম, দ্য গুড মুসলিম, এগুলো লিখছেন, হ্যাঁ। তো এটা হচ্ছে গিয়ে গেল তাহলে গালিভার্স ট্রাভেলস। তো এটা ছাড়া হচ্ছে উনি কিন্তু আরো রচনা করছেন, এ টেইল অফ এ টাভ।
এটা হচ্ছে তার একটা ফেমাস স্যাটায়ার, এ টেইল অফ এ টাব। এখানের মধ্যে হচ্ছে তিনটা ভাইয়ের কাহিনী ছিল এখানে, যে তিনটা ভাই একটা করে কোট উত্তরাধিকার সূত্রে পাইছে। তো কোটগুলো মূলত হচ্ছে গিয়ে এটা প্রতীক বুঝাইছে, মানে তিনটা ভাবধারার প্রতীক। কারণ খ্রিস্টানদের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে, কেউ ক্যাথলিক, কেউ প্রোটেস্ট্যান্ট, কেউ পিউরিটান। হ্যাঁ, তো তিন ভাই পিটার মার্কিন জ্যাক তিনটা শ্রেণীর প্রতিনিধিত্ব করতেছিল। তো এটা নিয়ে কাহিনী হচ্ছে টেইল অফ এ টাফ। এটা হচ্ছে একটা স্যাটায়ার। এখানে মনে রাখতে হবে এটা কে রচনা করছে, জোনাথন সুইফট। এবং এটা কি, এটা হচ্ছে স্যাটায়ার। এ মডেস্ট প্রপোজাল অ্যান্ড আদার প্রোজ, এটাও একটা স্যাটায়ার। এখানে উনি মূলত হচ্ছে ব্রিটিশরা ওই সময় আইরিশ যারা ছিল, আয়ারল্যান্ডের মানুষজন, এদেরকে যে নিপীড়ন করতো, এটাকে হচ্ছে ব্যঙ্গ করে লিখছেন। এ মডেস্ট প্রপোজাল অ্যান্ড আদার প্রোজ, এটাও একটা স্যাটায়ার। দ্য ড্যাপিয়ার্স লেটার্স, এটাও সেম, এটা হচ্ছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদনী করছেন। তাহলে উনি কিন্তু হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে ভালোই প্রতিবাদ করছেন, হ্যাঁ, ব্যঙ্গাত্মক ওয়েতে। যদি মানে দেখে প্লেইনলি মনে হবে হচ্ছে এটা তো স্যাটায়ার, এখানে হয়তো হাসি তামাশা করছে, বাট এগুলো কিন্তু খুব ডিপ মিন বহন করে স্যাটায়ার গুলা। স্যাটায়ার গুলো পড়লে বোঝা যায় যে হচ্ছে মানে কতটুক এগুলো ডিপ। তো আমাদের হচ্ছে এই মডেস্ট প্রপোজাল, ড্যাপিয়ার্স লেটার, হ্যাঁ, টেল অফ এ টাপ, এগুলো কিন্তু খুব একদম ভালো ভালো লিটারারি পিস জোনাথন সুইফটের। এরপর আরেকটা হচ্ছে দ্য ব্যাটল অফ দ্য বুকস। এটা খুব ইন্টারেস্টিং। ব্যাটল অফ দ্য বুকস এখানে একটা কাল্পনিক যুদ্ধের কথা বলে, যেখানে হচ্ছে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে। কারা কারা? প্রাচীন ভার্সেস আধুনিক বইগুলা। প্রাচীনদের পক্ষ থেকে ছিল হোমার, এরিস্টটল, প্লেটো এরা। আর আধুনিক অর্থাৎ ওনার টাইমের যারা আধুনিক ছিল, রেনে দেকার্ড, তারপর হচ্ছে টমাস হবস, এরা হচ্ছে যুদ্ধে লিপ্ত হয়। দ্য ব্যাটল অফ দ্য বুকস। তাহলে আমরা অনেকগুলো নাম পড়লাম। তো এগুলো যদি হচ্ছে একটু ছন্দের মাধ্যমে মনে রাখি, সেটা হচ্ছে গালিভার তার প্রপোজাল লেটার বইয়ের মাঝে লুকিয়ে রাখলো। তাহলে গালিভার দিয়ে হচ্ছে গালিভার্স ট্রাভেলস, প্রপোজাল দিয়ে হচ্ছে এ মডেস্ট প্রপোজাল অ্যান্ড আদার প্রোস, দ্য ড্রেপিয়ার্স লেটার, আর হচ্ছে গিয়ে দ্য ব্যাটল অফ দ্য বুকস। আর এটার পাশাপাশি আমাদের মনে রাখতে হবে এ টেইল অফ এ টাব, এ টেইল অফ এ টাব। তাহলে এই পাঁচটা হচ্ছে আমার এক নজরে জোনাথন সুইফট। এ টেইল অফ এ টাব, এগুলো সব স্যাটায়ার। তাহলে জোনাথন সুইফট মানেই হচ্ছে সে বিটারাস্ট স্যাটায়ারিস্ট। তাহলে আমাকে এখানে কি কি মনে রাখতে হবে? এখানে মনে রাখতে হবে গালিভার্স ট্রাভেলস, এ মডেস্ট প্রপোজাল অ্যান্ড আদার প্রোস, দ্য ড্রেপিয়াস লেটার, ব্যাটল অফ দ্য বুক, আর হচ্ছে এ টেইল অফ এ টাপ। এগুলো সবগুলোই আমাদের জোনাথন সুইফট। এখন আমরা জোনাথন সুইফটের এক বন্ধুকে দেখব। এখন সুইফটের এই বন্ধু, সে কিন্তু আবার ব্যাচেলর। হ্যাঁ, সে বিয়ের একদম চূড়ান্ত বিরোধী। এবং তার লেখার মধ্যে এই বিয়ে, ভালোবাসা, এগুলোর হচ্ছে অনেকগুলো এসেন্স পাওয়া যায়। তাহলে তার নাম হচ্ছে কি উইলিয়াম কনগ্রিভ। উনি চিরকুমার সংঘের সভাপতি ছিল তৎকালীন। এবং উনার স্লোগান ছিল হচ্ছে নারী বিষ, নারীতেই পুরুষের সর্বনাশ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে উইলিয়াম কনগ্রিভ। তো উইলিয়াম কনগ্রিভের লেখার মধ্যে, যদিও সে নারী বিদ্বেষী ছিল, বাট তার লেখার মধ্যে ঘুরে ফিরে হচ্ছে গিয়ে ভালোবাসার কথা, নারীর কথা চলে আসতো। তারা ওনার ড্রামাগুলো আমরা দেখি। ওনার ড্রামার মধ্যে ছিল হচ্ছে উনি লাভ নিয়ে কথা বলছে, লাভ ফর লাভ। তাহলে উনি যেহেতু ব্যাচেলর ছিল, তাহলে ওল্ড ব্যাচেলর লিখছে উনি। এখন উনি নারী বিদ্বেষী ছিল মুখে মুখে, বাট ভিতরে ভিতরে সে ডাবল টাইমিং করতো। হ্যাঁ, দুই তিনটা একসাথে রিলেশন, ডাবল ডিলার তার একটা ড্রামা। আবার সে তার বান্ধবী, তার প্রেয়সী যখন বিয়ে হয়ে যায়, প্রেয়সী তার দুঃখে কান্নাকাটি করে, ওটা নিয়েও সে আবার লিখছে, দ্য মর্নিং ব্রাইড। আবার সে মনে করছে হচ্ছে এই যে প্রেম ভালোবাসা, আমি যদি উপরেও দেখাচ্ছি যে আমি চিরকুমার সংঘের সভাপতি, বাট এটাই তো জীবন, এটাই তো ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে তার ড্রামা হচ্ছে গিয়ে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, লাভ ফর লাভ, দ্য ওল্ড ব্যাচেলার, দ্য ডাবল ডিলার, দ্য মর্নিং ব্রাইট। তাহলে আবার ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, লাভ ফর লাভ, ওল্ড ব্যাচেলর, ডাবল ডিলার, মর্নিং ব্রাইট। মনে রাখবেন হচ্ছে উইলিয়াম কনগ্রিভ হচ্ছে ব্যাচেলর ছিল, এবার তার সাথে লিঙ্ক করে পড়া, মাথায় রাখা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, লাভ ফর লাভ উইলিয়াম কনগ্রিভ, বাট অল ফর লাভ, অল ফর লাভ ছিল আমাদের ড্রাইডেন সাহেব। কিন্তু খুব সাবধান, লাভ ফর লাভ দেখে আমরা ড্রাইডেন যাতে জায়গায় না দিই। তাহলে ড্রাইডেন ছিল অল ফর লাভ। এগুলো সবগুলো কি তার ড্রামা, উইলিয়াম কনগ্রিভ। তো তার ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড যেটা, এটা ছিল কমেডি অফ ম্যানার টাইপের। কমেডি অফ ম্যানারটা কি? কিছু কমেডি আছে হচ্ছে অনেক ভালগার, আপনি ফ্যামিলির সঙ্গে দেখতে পারবেন না। কিছু কমেডি আছে হচ্ছে যেগুলা একটু শালীন, যেগুলোকে বেডরুম কমেডি বলা হয়, অর্থাৎ ফ্যামিলির সাথে আমি বসে দেখতে পারবো। কমেডি অফ ম্যানার্স, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ছিল এই টাইপের, এটা ফ্যামিলির সঙ্গে বসে দেখা যাবে। হ্যাঁ, একটা অভিনেতা বলছিল না কোন রাসেল, যে মানে অজু করে দেখতে হবে নাকি তার সিনেমা, এত পবিত্র। হ্যাঁ, ওই টাইপস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। তো এখানে হচ্ছে তিনটা ক্যারেক্টার হচ্ছে গিয়ে মিরাবেল,
মিলামেন্ট আর হচ্ছে লেডি উইসফোর্ড। মিরাবেল মিরাবেল হচ্ছে গিয়ে সে ক্লেভার চার্মিং, সে প্রোটাগনিস্ট, মেইন ক্যারেক্টার, মেইন সে নায়ক। এখন সে হচ্ছে গিয়ে ভালোবাসার ফাঁদে ফেলতে চাই হচ্ছে মিলামেনকে। হ্যাঁ, এখন সে এটা করতে চায়, বাট ওদের দুজনের মাঝখান দিয়ে রিনা খান হয়ে আসে লেডি উইশফোর্ড। তাহলে এখানে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড তিনটা ক্যারেক্টার, মিরাবেল, মিলামেন আর হচ্ছে লেডি উইশফোর্ড। তাহলে এই হচ্ছে আমাদের রিনা খান, লেডি উইশফোর্ড। সেই দুজনের মধ্যে কঠিন লেভেলের গ্যাঞ্জাম বাঁধে দিছে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড আমাদের হচ্ছে কে লিখছে? লিখছে হচ্ছে আমাদের উইলিয়াম কনগ্রিভ। এখানে ক্যারেক্টার কে কে? মিরাবেল মিরাবেল আর হচ্ছে লেডি উইশফোর্ড। তাহলে আমরা ব্যাচেলর কবিকে দেখলাম, সে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, লাভ ফর লাভ, ডাবল ডিলার, মর্নিং ব্রাইড, হ্যাঁ, এগুলো সবকিছু সে লিখছে। এবার আমরা যাব আরেকজন লেজেন্ডের কাছে, তার নাম হচ্ছে আলেকজান্ডার পোপ। ওনাকে বলা হইতো মক হিরোইক পয়েন্ট। মক হিরোইক পয়েন্ট, এটা ওনার উপাধি। এবং ওনার একটা রাইটিং স্টাইল ছিল শেক্সপিয়ারের যেরকম ছিল আয়াম্বিক পেন্টামিটার, তেমনি আলেকজান্ডার পোপের ছিল হচ্ছে স্টাইল হিরোইক কুপলেট। তাহলে হিরোইক কুপলেট এটা কেন বলা হচ্ছে? এটা বলা হচ্ছে এটা তার একটা রাইটিং স্টাইল। হ্যাঁ, এটা আমরা একটু জাস্ট মাথায় রাখবো। তো কুপলেট বলা হয় কারণ এখানের মধ্যে হচ্ছে দুইটা আয়াম্বিক পেন্টামিটারের লাইন ব্যবহার করা হয়। আর হিরোইক কেন হিরোইক বলা হয় হচ্ছে কারণ এখানে তার মহাকাব্য সে এটার মাধ্যমে রচনা করতো। এখানে বিভিন্ন হিরোর কথাবার্তা, হ্যাঁ, এপিক হিরোইক পোয়েট্রি, এই জিনিসগুলো নিয়ে আসতো। তো এটা মুখস্থ করতে হবে না, এটা জাস্ট বোঝার জন্য। এখানে মনে রাখবো হচ্ছে পরীক্ষায় আসতে পারে যে হিরোইক কুপলেট এটা কে ব্যবহার করতো? এটা ব্যবহার করতো আলেকজান্ডার পোপ। উনি কি নামে পরিচিত ছিল? উনি ছিল মক হিরোইক পয়েট নামে পরিচিত ছিল। এবং তার বিখ্যাত মক এপিক যেটা, হ্যাঁ, তাহলে এপিক মানে তো মহাকাব্য, এবং যেখানে হচ্ছে গিয়ে মক করা হচ্ছে, মক এপিক, এটা হচ্ছে রেপ অফ দ্য লক। তাহলে এটার কাহিনী খুব ইন্টারেস্টিং। এক দেশে এক ছিল রূপসী নায়িকা, তার নাম হচ্ছে বেলিন্দা। এখন এই রূপসী নায়িকা বেলিন্দার তার হচ্ছে চুল হচ্ছে অতীব সুন্দরী। সে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করে, কন্ডিশনার ব্যবহার করে, প্রচন্ড তার সুন্দর চুল, একদম তার বেনি মানে 3 তালা বিস্তৃত, এবং সারাক্ষণ সে এগুলো আশ্রাতে থাকে, সারাক্ষণ আয়নার দিকে তাকাই থাকে, এবং চুলের এই গর্বের কারণে সে কাউকে পাত্তাও দেয় না। এবং তার যে যৌবন রক্ষা, এটার জন্য আবার তার বডিগার্ড আছে এরিয়াল, এবং এরিয়াল এবং তার দলের বায়বীয় পরীরাও তার বডিগার্ড। এখন বেলিন্দার এই রূপে মোহিত হয়ে গেছে হচ্ছে ব্যারন। ব্যারন হচ্ছে নায়ক, কিন্তু ব্যারন কোনোভাবে সে পাত্তা পাচ্ছে না। এখন সে যখন পাত্তা পাচ্ছে না, সে চিন্তা করলো যে আমাকে এখন কঠিন প্রতিশোধ নিতে হবে। কিভাবে প্রতিশোধ নিব? সে একদিন যখন বেলিন্দা ঘুমাচ্ছিল, বেলিন্দার চুলের একটা বেনি কেটে নিছে। তাহলে কাম সারছে না? মানে এ মায়া সারা দিন চুল নিয়ে পড়ে থাকে, এখন ওই মেয়ের যদি বেরি কেটে নিয়ে যায়, তাহলে তো ভাই এখানে কুরুক্ষেত্র বাজবে, যুদ্ধ বাজবে। এবং এটাই হইল। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে লেগে গেল গ্যাঞ্জাম, ব্যারন আর বেলিন্দার পরিবারের মধ্যে। বেলিন্দা খুবই ফ্রাস্ট্রেটেড, কি করবে? এখন তাকে কোনোভাবে কনভিন্স করা যাচ্ছে না। ক্ল্যারিসা তাকে কনভিন্স করার চেষ্টা করতেছে, আরেকটা ক্যারেক্টার, যে তোমার হচ্ছে এই যে বেনি, বেনি হচ্ছে গিয়ে তুমি তো ফিরে পাবে না। তোমার হচ্ছে বেনি অলরেডি স্বর্গে স্থান পাইছে। তোমার বেনি এত সুন্দর, গড এটাকে স্বর্গে স্থান দিছে, বেহেশতে স্থান দিছে, এবং চিরকাল সেটা আকাশে জল জল করে জ্বলবে, এবং কবিরা সেটা নিয়ে রচনা করবে অমর সব কাব্যগাথা, এবং তোমাকে নিয়ে পিটুয়ের 50 BCS এর রেস্টুরেন্টরা পড়বে। তাহলে এটা বলে তাকে কোনোভাবে কনভিন্স করছে। তাহলে এটা নিয়ে হচ্ছে কাহিনী রেপ অফ দ্য লক, যেটা হচ্ছে আমাদের মক এপিক কার, এটা হচ্ছে আলেকজান্ডার পোপের। এখানে ক্যারেক্টার গুলো একটু মনে রাখতে হবে। ব্যারন হচ্ছে হিরো, বেলিন্ডা হচ্ছে হিরোইন, এছাড়া অ্যারিয়েল, ক্ল্যারিসা, ক্যারিল এরা ছিল সাইড ক্যারেক্টার। তাহলে ব্যারন হচ্ছে হিরো, বেলিন্ডা হচ্ছে হিরোইন। পরীক্ষায় আসতে পারে যে আমার মক এপিক রেপ অফ দ্য লকের হিরোইনকে বেলিন্দা, অথবা আসলো হচ্ছে ব্যারন ক্যারেক্টারটা নিচের কোন লিটারেরি পিসের, তাহলে এটা হচ্ছে আমার রেপ অফ দ্য লকের। তারা আমাদের আলেকজান্ডার পোপ সাহেব, উনি একটা লিখে ক্ষান্ত হন নাই, উনি আরো লিখছেন। উনি আর কি কি লিখছেন? উনি লিখছেন এসে অন ম্যান অ্যান্ড আদার পয়েন্টস, উনি লিখছেন অ্যান এসে অন ক্রিটিসিজম। আবার উনি হোমারের যে ইলিয়ড আছে, এই ইলিয়ডটাকে উনি ট্রান্সলেট করছেন। তাহলে এসে অন ম্যান, এসে অন ক্রিটিসিজম, ইলিয়ডের হোমার, এটাকে হচ্ছে উনি ট্রান্সলেট করছেন। তাহলে অনেক কাজ উনি করে গেছেন। তাহলে 4টা জিনিস আমরা এখান থেকে মনে রাখবো। উনি হচ্ছে মক এপিক লিখছেন, রেপ অফ দ্য ল, উনি এসে অন ম্যান লিখছেন, অ্যান্ড এসে অন ক্রিটিসিজম লিখছেন, আর হোমারের ইলিয়ডটা উনি ট্রান্সলেট করছেন।
উনি কিছু বিখ্যাত কথা বলে গেছেন। উনি বলে গেছেন যে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্করী। হ্যাঁ, আমরা খুব কমনলি ব্যবহার করি এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এটা উনি বলে গেছেন। আমরা আহ, হচ্ছে গিয়ে অল্প জেনে ফেসবুকে তর্ক বিতর্ক জুড়ে দিই না, জ্ঞানের সন্ধানে আসেন, আমরা মনে করি যে আমরা সব জানতা শমশের। এটা করা যাবে না। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। উনি বলছেন হচ্ছে টু অ্যারর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। হ্যাঁ, যে ক্ষমা স্বর্গীয়, ভুল করা মানুষের ব্যাপার। তাহলে এটা কিন্তু হচ্ছে টেক্সট মেসেজে ব্যবহার করা যাবে। হ্যাঁ, কখনো যদি ঝগড়া হয় বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে, হ্যাঁ, ঝগড়া হইলে মেসেজ করে দিবা যে তুমি তো আমার কাছে সাধারণ কোনো মানুষ নও, তুমি তো স্বর্গের পরী, তুমি তো আমার কাছে সবকিছুর চেয়ে ঊর্ধ্বে, তুমি আমার কাছে দেবী। এবং মানুষ হচ্ছে গিয়ে আমি ক্ষুদ্র মানুষ, আমি ভুল করেছি, তুমি যেহেতু দেবী তুমি আমাকে ক্ষমা করে দিবা। হ্যাঁ, তাহলে টু অ্যারোর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। এটা বলছে কি? এটা বলছে হচ্ছে আলেকজান্ডার পোপ। হ্যাঁ, আমাদের এই কথা শুনে মনে হয় উনি মাথায় হাত দিয়ে বসে আছে যে কি বলে এই পোলাপাইন, মনে রাখার জন্য। ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। তাহলে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, বা পিঁপড়া বলে কত জল। তাহলে এটা হচ্ছে এটা, কত জল। তাহলে ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। তাহলে আমাদের এখানে তিনটা: এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, টু অ্যারোর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, আর ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। এগুলো হচ্ছে আমাদের আলেকজান্ডার পোপের সমাচার। তো এখন এখানে একটা কনফিউজিং জিনিস পড়বো, রেপ নিয়ে আমাদের বেশ কিছু রচনা আছে। রেপ, তাহলে রেপ অফ দ্য লক ছিল হচ্ছে এটা আলেকজান্ডার পোপের হচ্ছে মক এপিক, কোনো সমস্যা নাই। আবার আমাদের হেনরি ফিল্ডিং নামে এক ভদ্রলোক আছে, তার একটা কমেডি আছে যার নাম হচ্ছে রেপ আপন লেক। শেক্সপিয়ার আমরা পড়ে আসছি, রেপ অফ লুক্রিস, এটা ছিল তার পয়েম। আরেকটা হচ্ছে গিয়ে অ্যান্থনি মাসকেরেন হাসের রেপ অফ বাংলাদেশ নামে হচ্ছে আমাদের একটা হিস্টোরিক্যাল এবং পলিটিক্যাল নন ফিকশন একটা বই আছে অ্যান্থনি মাসকেরেন হাসের। তাহলে সবগুলো রেপ একসাথে দিয়েছি যাতে তোমরা কনফিউজ না হয়ে যাও, কারণ পরীক্ষার মধ্যে কাছাকাছি যেগুলো, এগুলোর মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়। তাহলে রেপ অফ দ্য লক এটা একটা মক এপিক পোপের। হেনরি ফিল্ডিং এর হচ্ছে রেপ আপন রেপ। রেপ অফ লুক্রিস হচ্ছে শেক্সপিয়ারের। আর রেপ অফ বাংলাদেশ হচ্ছে অ্যান্থনি মাসকারেন হাসের। এই গেল আমাদের আলেকজান্ডার পোপ। আমরা কিন্তু আর বেশি স্লাইড নাই, এরপর আমরা একসাথে রিভিশন দিব। এখন আসবো আমরা স্যামুয়েল রিচার্ডসনের কাছে। ওনার দুইটা জিনিস খুব বিখ্যাত, দুইটা রচনা, একটা হচ্ছে পামেলা আর একটা হচ্ছে ক্ল্যারিসা। তাহলে প্রথমে আসি পামেলা অর ভার্চুরি রিওয়ার্ডেড। এটা নামটা একটু বড়, পামেলা অর দ্য ভার্চুরি রিওয়ার্ডেড। এটাকে বলা হতো ফার্স্ট মডার্ন নভেল ইন ইংলিশ লিটারেচার, প্রথম আধুনিক নভেল ইংলিশ লিটারেচারের। হ্যাঁ, এটা হচ্ছে পামেলা অর দ্য ভার্চু রিওয়ার্ডেড। তো এটার কাহিনীটা একটু ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং বলতে শুনলে বুঝতে পারবেন মানে কেমন জানি। তো পামেলা হচ্ছে গিয়ে একটা গৃহকর্মী, সে একটা বাড়িতে কাজ করে, তার ক্যারেক্টার খুবই ভালো পামেলার। বাট ওই বাড়ির মালিকের ছেলে হচ্ছে খুবই লুজ। এখন সে পামেলাকে একদিন ধরে হচ্ছে গিয়ে সে তার ইজ্জত লুণ্ঠনের চেষ্টা করে। এখন হচ্ছে গিয়ে সে প্রত্যাখ্যান করে তাকে, এবং তার সৎ চরিত্র হচ্ছে গিয়ে সে বজায় রাখে। এখন এটা দেখে তার যে গৃহকর্ত্রী, তার যে মালিক, সে খুবই খুশি হয়ে যায় এবং তার পুরস্কার স্বরূপ তার ছেলের সঙ্গে পামেলার বিয়ে দেয়। তাহলে তার যে পোলা পামেলার লগে ইন্টু পিন্টু করার চেষ্টা করছে, তার সাথে আবার বিয়ে দিয়ে দিল। হ্যাঁ, মানে পুরস্কারটা কেমন জানি হয়ে গেল না? যাই হোক, এটা নিয়েই আমাদের লিখছে স্যামুয়েল রিচার্ডসন সাহেব, পামেলা অর দা ভার্চু রিওয়ার্ডেড, মানে তার যে গুণ ভার্চু, এটা রিওয়ার্ড পাইছে। তাহলে এটা লিখছে কি? এটা লিখছে হচ্ছে স্যামুয়েল রিচার্ডসন। তার আরেকটা বিখ্যাত রচনা হচ্ছে ক্লারিসা, এটাও কাছাকাছি। তো ক্ল্যারিসা হচ্ছে কি আবার বনেদি ঘরের মেয়ে, সৎ চরিত্র, ওনার ক্যারেক্টার সবগুলোই ভালো এখানে। এখন তার ফ্যামিলি বিয়ে দিতে চাই, বাট সে তার ফ্যামিলির পছন্দে বিয়ে করবে না, তার একজন ভালোবাসার পাত্র আছে লাভলেস। সে লাভলেসের কাছে পালাই চলে যায়। বাট তার নাম লাভলেস হলেও তার ভিতরে লাভ দ্বারা একদম সে পরিপূর্ণ, লাভ ওভার সে। হ্যাঁ, এখন এই লাভলেস মহাশয় সে হচ্ছে আবার ক্লাইসা হচ্ছে গিয়ে সতীত্ব নাশ করার চেষ্টা করে। বাট ক্লাইসা বুঝতে পারে যে না, আমি তো আসলে লাভলেস তো খুবই জাউরা, বা আমার কথা না শুনে এখানে আসাটা উচিত হয় নাই। বাট সে তার সতীত্ব রক্ষার জন্য সে আত্মহত্যা করে নিজের সচ্চরিত্রের মহিমা অক্ষুণ্ণ রাখে। তাহলে এটা নিয়ে কাহিনী হচ্ছে আমাদের ক্ল্যারিসা। তাহলে স্যামুয়েল রিচার্ডসন নিয়ে আমরা দুটো জিনিস মনে রাখবো, একটা হচ্ছে আমাদের পামেলা, আর একটা হচ্ছে ক্ল্যারিসা। শেষ, খতম। তাহলে আমরা এখানে কি কি পড়লাম একবার যদি হচ্ছে কুইকলি একটু রিক্যাপ করি। আমরা এই এইজের মধ্যে আমরা
শুরুতে দেখেছিলাম হচ্ছে আমাদের আমাদের ড্যানিয়েল ডিফো সাহেবকে, উনি রচনা করেছিলেন রবিনসন ক্রুসো, রোকসানা, ক্যাপ্টেন সিঙ্গেলটন, কলোনেল জ্যাক। আমরা দেখলাম জোনাথন সুইফটকে, গালিভার ট্রাভেলস ছিল তার বিখ্যাত। এছাড়া টেল অফ এ টাভ, মডেস্ট প্রপোজাল, ড্র্যাপিয়ার্স লেটার, ব্যাটল অফ দ্য বুকস, এগুলো তার ইন্টারেস্টিং স্যাটায়ার। আমরা দেখেছি হচ্ছে আমাদের ব্যাচেলর প্রেমিক পুরুষ চিরকুমার সংঘের প্রেসিডেন্ট উইলিয়াম কনক্রিফকে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, লাভ ফর লাভ, ওল্ড ব্যাচেলর, ডাবল ডিলার, মর্নিং ব্রাইট, এগুলো সে রচনা করছে। আমরা দেখছি হচ্ছে গিয়ে আমাদের আলেকজান্ডার পোপকে, যার সে হচ্ছে রেপ অফ দ্য ল, এসে অন ম্যান, অ্যান এসে অন ক্রিটিসিজম, ইলিয়ডের হোমার সে ট্রান্সলেট করছে। এবং উনি বলছে কি যে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, টু অ্যারোর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড, এগুলো উনি বলছেন। আর সর্বশেষ আমাদের স্যামুয়েল রিচার্ডসন সাহেব, পামেলা অর দ্য ভার্চুয়াল রিওয়ার্ডেড, আর হচ্ছে ক্ল্যারিসা। তোমরা কিন্তু শেষ পর্যন্ত থাকলে ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে, কয়েকজন বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছো, ঢুকতেছো, বাইর হচ্ছ, লসে পড়বা, লসে পড়বা। হ্যাঁ, এবার আমরা আসি হচ্ছে আরেকটা আমাদের এইজের মধ্যে, আমাদের লাস্ট এইজ আজকের, এইজ অফ সেন্সিবিলিটি। তাহলে এইজ অফ সেন্সিবিলিটি মানে কি? সেন্সিবিলিটি মানে হচ্ছে আমার সংবেদনশীলতা, সহনশীলতা, সংবেদনশীল। তাহলে এই যুগের মানুষজন কিরে দেখা গেল সে ফিলিংস কে গুরুত্ব দিচ্ছে, অরিজিনালিটিকে গুরুত্ব দিচ্ছে, সেন্সকে গুরুত্ব দিচ্ছে। এই কারণে এটাকে বলা হচ্ছে এইজ অফ সেন্সিবিলিটি। এবং এইজ অফ সেন্সিবিলিটিটাকে কিন্তু এইজ অফ জনসনও বলা হয়, হ্যাঁ, উনার নামে খুব বিখ্যাত, এইজ অফ জনসন। এবং হচ্ছে ফরাসি বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন, এই যুগের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। 1789 সালটা মনে রাখবা, ইন্টারন্যাশনালের জন্য লাগবে। 1789 সালে আমাদের ফরাসি বিপ্লব হয়েছিল। এবং ভলতেয়ার, রুশো, এরা কিন্তু সব ফরাসি বিপ্লবের মানে নেতা বলা যায়। এত ভালো লিখছে তারা, তাদের লেখনী দ্বারা ফরাসি বিপ্লব অনেক প্রভাবিত হয়েছে। হ্যাঁ, ফরাসি বিপ্লবের স্লোগান গুলো তাদের তৈরি। তাহলে ফ্রেঞ্চ রেভলিউশন, ভলতেয়ার, রুশো, এগুলো সব এইজ অফ সেন্সিবিলিটির পার্ট ছিল। তো এখানে আমরা দেখবো হচ্ছে এক বান্দাকে, যার নাম হচ্ছে হেনরি ফিল্ডিং। ওনাকে গ্রেটেস্ট নভেলিস্ট ছিল। এবং মনে আছে হেনরি ফিল্ডিং আমরা পড়ছিলাম আমাদের রেপ আপন রেপে, হেনরি ফিল্ডিং এর কথা। তো এই হেনরি ফিল্ডিং এর হচ্ছে একটা ছদ্মনাম ছিল, ওনাকে ফাদার অফ দ্য ইংলিশ নভেল বলা হয়। ওনার ছদ্মনাম হচ্ছে গিয়ে ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার, ছদ্মনাম। সোহাগ, কি হয়েছে? ফেক আইডি। অধৈর্য হবা না, কয়েকটা স্লাইড পড়াই, তারপর আমি একসাথে রিক্যাপ করে দিব। টেনশন নট, ক্লাসের পড়া ক্লাসে দৌড়াই শেষ হয়ে যাবে। তাহলে ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার ছিল হচ্ছে তার ছদ্মনাম বা ফেক আইডি। ওনাকে বলা হতো ফাদার অফ ইংলিশ নভেল, হেনরি ফিল্ডিং এর। তো হেনরি ফিল্ডিং এর হচ্ছে একটা অনবদ্য সৃষ্টি হচ্ছে টম জোন্স। টম জোন্স। তো এখানে টম হচ্ছে গিয়ে পিতৃ পরিচয়হীন এবং তার পিতামাতার পরিচয় অজ্ঞাত, সমাজের চোখে সে ঘৃণিত, অবহেলিত। বাট টম যদিও তার বাবা মা নাই, বাবা মার পরিচয় সে জানে না, কিন্তু তার হৃদয় বিশাল। মানুষের হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ, টমের ছিল 40টা। তার হৃদয় এত বিশাল, সে কাউকে না করতে পারতো না, হ্যাঁ, কোনো নারীর প্রেমকে। বাট সোফিয়া তাকে প্রচন্ড ভালোবাসতো। সে জানতো যে টমের হৃদয় বিশাল। টম শুধুমাত্র সোফিয়ার প্রতি লয়াল থাকতে পারবে না, তার সমাজের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য আছে, অনেক দুর্ভাগা মেয়েকে তাকে ঠাঁই দিতে হয় তার হৃদয়ে। হ্যাঁ, বাট সোফিয়া এটা জেনেও হচ্ছে গিয়ে সে তার প্রতি দুর্বল হয়ে পড়ে। এবং সে বলে যে আমি টমকেই ভালোবাসি এবং টমকে আমি শেষ পর্যন্ত চাই। বাবা মা তার জন্য ছেলে ঠিক করে, বাট সে বলে যে আই ইন্টেন্ডেড টু হ্যাভ ক্যারিড দ্যাম উইথ মি টু মাই গ্রেভ। হ্যাঁ, যে আমি তোমাদের মনমতো পাত্রকে স্বামী হিসেবে গ্রহণ করার চেয়ে আমি এই ভালোবাসা নিয়েই মৃত্যুবরণ করতে চাই। হ্যাঁ, আমি টমকে আমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিব। তাহলে এটা নিয়ে কাহিনী হচ্ছে টম জোন্স, ক্যারেক্টার হচ্ছে টম, আর হচ্ছে সোফিয়া, রিটেন বাই হেনরি ফিল্ডিং। তার আরেকটা হচ্ছে জোসেফ অ্যান্ড্রুস। জোসেফ অ্যান্ড্রুস, এখানে হচ্ছে জোসেফ গরিব ঘরের ছেলে। সে কাজ করে টমাস বুবির বাড়িতে, সে কাজ করে। বাট টমাস বুবি হচ্ছে বয়স্ক, বাট বয়স্ক হয়েও সে জোসেফের উপর ক্রাশ খেয়ে যায়, প্রেমে পড়ে যায়। বাট জোসেফ তো তার প্রেমে সাড়া দেয় না, এটাতে হচ্ছে টমাস বুবি খেপে যায়। আবার জোসেফের একটা গার্লফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে ফ্যানি। এখন ফ্যানিকে যেহেতু সে পছন্দ করতো, টমাস বুবি আবার ফ্যানির উপরও খেপে যায়। তো যাই হোক, তাদের দিন সামনে সুখে শান্তিতে কাটার কথা ছিল, তারা এক হবে সবাই। কিন্তু গ্যাঞ্জাম হয়ে গেছে কি, যেটা যে জোসেফ হচ্ছে এতদিন যাদেরকে তার পিতামাতা বলে জেনে আসতো, তারা মূলত হচ্ছে ফেনির পিতামাতা। হ্যাঁ, তাহলে এটা তো একটু ঘটনা প্যাঁচকে গেল। তবে যাই হোক, দিন শেষে হ্যাপি এন্ডিং, জোসেফ হচ্ছে ফ্যানিকে বিয়ে করে এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগে। তাহলে আমাদের টম জোন্স থেকে আমরা দুটো জিনিস মনে রাখবো, একটা হচ্ছে আমাদের জোসেফ অ্যান্ড্রুস,
আরেকটা হচ্ছে গিয়ে আমাদের, সরি, টম জোন্স বলছে, হেনরি ফিল্ডিং থেকে জোসেফ অ্যান্ড্রুস, আর হচ্ছে টম জোন্স, দুটা দুটা জিনিস, বেশি কিছু না। টম জোন্স, টম জোন্স, আর আমাদের হচ্ছে জোসেফ অ্যান্ড্রুস, আমাদের জোসেফ অ্যান্ড্রুস, দুটো। এবং ওনার ফেক আইডি হচ্ছে ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার। এবার হচ্ছে এই এইচটা যার নামে, তাকে আমরা দেখি, স্যামুয়েল জনসন। উনি কিন্তু ফাদার অফ দ্য ইংলিশ ডিকশনারি। তাহলে ছবিটা দেখেন, মানে উনি বই, প্রচন্ড বই পড়তো, বইয়ের লেখা এত ছোট উনি সবগুলোর অর্থ খুঁজে পাইতেন না। এই চিন্তা থেকে উনি ইংলিশ ডিকশনারি রচনা করেন, কম্পাইল করেন প্রথম। তাহলে ফাদার অফ ইংলিশ ডিকশনারি বলা হচ্ছে স্যামুয়েল জনসনকে, ফাদার অফ ইংলিশ ডিকশনারি। উনি প্রথম কম্পাইল করছে ইংলিশ ডিকশনারি। উনি হচ্ছে এ ভয়েজ টু আবিসিনিয়া, এটা হচ্ছে ফাদার জেরোম লোবোর রচনা। জেরোম লোবোর বিখ্যাত একটা গ্রন্থ, জেরোম লোবো। এটাকে উনি ট্রান্সলেট করছিল স্যামুয়েল জনসন, এ ভয়েস টু আবিসিনিয়া। উনাকে নিয়ে বসওয়েল হচ্ছে স্যামুয়েল জনসনকে নিয়ে একটা বায়োগ্রাফি লিখছে। হ্যাঁ, এটা বসওয়েলের লেখা। তাহলে বসওয়েলস লাইফ অফ স্যামুয়েল জনসন, এটা হচ্ছে একটা প্রথম পূর্ণাঙ্গ আত্মজীবনী কাউকে নিয়ে লেখা। হ্যাঁ, স্যামুয়েল জনসনকে নিয়ে লেখা। তো স্যামুয়েল জনসনের কিছু ইম্পর্টেন্ট কাজ যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমরা ভয়েস অফ অ্যাবিসিনিয়া তো দেখে আসছি, এটা উনি ট্রান্সলেট করছেন। হ্যাঁ, এটা ছাড়া হচ্ছে উনি ইংলিশ ডিকশনারি কম্পাইল করছেন। এগুলো ছাড়া ওনার ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, এটা হচ্ছে তার একটা পয়েম। দ্য ট্র্যাজেডি অফ আইরিন, আইরিন বা ইরিন যেটাই বলেন, আইরিন নামে তো আমাদের ক্লাসে হয়তো কেউ না কেউ আইরিন আছেই। আর প্রিফেস টু শেক্সপিয়ার, এটা খুবই বিখ্যাত, এটা একটা এসে স্যামুয়েল জনসনের। তাহলে এগুলো তার রচনা। তাহলে এ ভয়েজ টু অ্যাবিসিনিয়া, দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, দ্য ট্র্যাজেডি অফ আইরিন, আর হচ্ছে প্রিফেস টু শেক্সপিয়ার, এগুলো হচ্ছে স্যামুয়েল জনসনের রচনা। এই চারটা, এগুলো আমরা রিক্যাপ করে আমরা হচ্ছে আবার পড়বো। হ্যাঁ, তাহলে ভয়েস টু আবিসিনিয়া, দ্য ট্র্যাজেডি অফ আইরিন, প্রিফেস টু শেক্সপিয়ার, এগুলো হচ্ছে আমাদের স্যামুয়েল জনসনের বিখ্যাত ওয়ার্ক। এবার আমরা আসবো একজনের কাছে, যার কবিতা পড়লে হচ্ছে একটু দুঃখবোধ জাগে মনের মধ্যে। উনি হচ্ছে আমাদের থমাস গ্রে। তাহলে নামের সঙ্গে মিল আছে, যেহেতু মনে দুঃখ জাগে, সবকিছু গ্রে গ্রে লাগে তখন। হ্যাঁ, বেস্ট পয়েন্ট। এবং উনার বিখ্যাত এলিজি শোকগাথা, এটা হচ্ছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, তার একটা বিখ্যাত শোকের কথা এখানে আছে। তো এখানের মধ্যে যেটা বলা হয় যে, মানে কবি একটা গ্রাম্য চার্চিয়ার্ডের কথা চিন্তা করে, এবং চার্চিয়ার্ডে তো হচ্ছে সবাইকে কবর দেওয়া হয়। হ্যাঁ, তো উনি এক দুপুরে এদের কথা চিন্তা করে। হ্যাঁ, যে মানে এই যে সহজ সরল গ্রামীণ কৃষক যারা, তারা তো এখন কবরে শুয়ে আছে, এবং তারা কিন্তু তাদের নির্ভেজাল জীবন বেছে নিছে। হয়তোবা তারা অনেক বড় কিছু হতে পারতো, তারা ক্রমওয়েলের মতো নেতা হতে পারতো, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতো। হ্যাঁ, আবার এই মানুষগুলো একসময় কোলাহল, বিবাদ, ঝামেলা, হ্যাঁ, উচ্ছ্বাস, এগুলোতে মেতেছিল। বাট দিন শেষে হচ্ছে গিয়ে, মানে চরম ধ্রুব সত্য হচ্ছে কি, যে তারা এখন কবরে শায়িত আছে। হ্যাঁ, তাহলে এই যে সহজ সরল গ্রামীণ কৃষকদের জীবন গাথা, এবং তাদের এখন যে কবরে শায়িত, এই যে মানে একটা কবরস্থানের বা চার্চিয়ার্ডের যে নীরবতা, এটা উনি সুন্দরভাবে এখানে তুলে ধরেছিলেন। তো এটাকে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এলিজি বলা হয়, শোক গাথা বলা হয়, শোক গাথা হিসেবে এটা বেস্ট লিখছেন কে, এটা হচ্ছে এলিজি কান্ট্রি ইন এ চার্চিয়ার্ড, রিটেন বাই থমাস গ্রে। এবং এটার একটা অনবদ্য সুন্দর লাইন আছে, ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন অ্যান্ড ওয়েস্ট ইট সুইটনেস অন দ্য ডেজার্ট এয়ার। পথের ধারে নাম না জানা শত ফুল যে ফোটে, ফুলদানিতে তাদের কয়জনের স্থান জোটে। তাহলে এই ফুলের কথাটা চিন্তা করে, যেটা হচ্ছে ফুটতেছে হচ্ছে মরুভূমিতে, এত সুন্দর ফুল, তার এত সুবাস, বাট ওই সৌন্দর্য উপভোগ করার জন্য হয়তো কোনো মানুষ ওখানে নাই, কোনো প্রাণীর হয়তো নাই। হ্যাঁ, এই ফুলটা ফুটবে, তার সৌন্দর্য বিকশিত হবে, আবার সূর্যাস্তে সে শুকায় যাবে। তাহলে আমাদের আশপাশের মানে জগতে আমরা দেখতে পাই যে আমরা অনেকে প্রিভিলেজড। হ্যাঁ, বাট এই প্রিভিলেজটা হয়তো বা অন্য কেউ পেলে আরো বেটার ভাবে কাজে লাগাতে পারতো, তাদের জীবনটা আরো বেটার হতো। আর এটা নিয়ে উনি বলছে যে পথের ধারে নাম না জানা শত ফুল যে ফোটে, ফুলদানিতে তাদের কয়জন স্থান জোটে। ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাস আনসিন অ্যান্ড ওয়েস্ট ইটস সুইটনেস অন দ্য ডেজার্ট ইয়ার। এটা কোথাকার লাইন? এটা হচ্ছে এলিজি রিটেন এ কান্ট্রি চার্চিয়ার্ডের লাইন। উনি লিখছেন হচ্ছে ওড অন দ্য ডেথ অফ এ ফেভারিট ক্যাট ড্রাউন্ড ইন এ টাব অফ গোল্ড ফিশেস। বিশাল একটা নাম। হ্যাঁ, ওড অন দ্য ডেথ অফ এ ফেভারিট ক্যাট। এটার কাহিনী খুবই সিম্পল, সেটা হচ্ছে
একটা বিড়াল, তার নাম হচ্ছে সেলিমা। সেলিমা দেখছে হচ্ছে গিয়ে যে টাবের ভিতর কিছু মাছ আছে, গোল্ডফিশ। এই মাছগুলোর লোভে সে টাবের মধ্যে ঝাঁপ দেয় এবং এখানে থেকে হচ্ছে সে পরে মৃত্যুবরণ করে, বের হতে না পেরে প্রাণ হারায়। তো এখানে মূলত হচ্ছে মনে হয় মেয়েদের সাথে আর একটু ঝামেলা ছিল, সে মূলত গোল্ড ডিগার মেয়েদেরকে পয়েন্ট আউট করছে। হ্যাঁ, বলছে তুমি এরকম পুরুষের সৌন্দর্য দেখে লোভ সামলাই তুমি গেলা, হ্যাঁ, এখন তুমি এমন একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলা যেটা তোমার সারা জীবনের কান্না হবে। তাহলে বিড়ালির মতোই হচ্ছে গিয়ে রমণী যদি প্রতারিত হয়, কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসবে না, নিজের ভুলের কারণেই পতন ঘটবে তার। তাহলে ওড অন দ্য ডেথ অফ এ ফেভারিট ক্যাট লিখছে কে? আমাদের থমাস গ্রে সাহেব। অলিভার গোল্ডস্মিথ, উনি আমাদের জন্য একটা ভালো কাজ করে গেছেন। ওনার একটা জিনিসে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে ভিকার অফ দ্য ওয়েকফিল্ড। এই একটাই জাস্ট তার রচনা, ভিকার অফ দ্য ওয়েকফিল্ড, অলিভার গোল্ডস্মিথের। আর গোল্ডস্মিথ মানে তো আমরা জানি যে কি করে তারা, স্বর্ণকার, কামার কুমার গোল্ডস্মিথ বলে। অলিভার গোল্ডস্মিথের কিন্তু একটা সুন্দর লাইন আছে, এটা হচ্ছে হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ। আমাদের হচ্ছে সমাজের প্রচলিত ধারণা কি, চেহারা সুরত যদি ফর্সা হয়, চামড়া যদি সাদা হয়, সে হ্যান্ডসাম। কিন্তু না, মানুষ হ্যান্ডসাম হয় তার কাজের মাধ্যমে। আপনি ভালো কাজ করতেছেন, আপনি হ্যান্ডসাম। তাহলে হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ, এটা হচ্ছে অলিভার গোল্ডস্মিথ। আমাদের একজন বিখ্যাত ব্যক্তি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, এগুলো আমরা নিত্য নৈমিত্তিক ভাবে বলি, ব্যবহার করি। আর্লি টু ব্যাড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। হ্যাঁ, তাহলে সকালে উঠতে হবে, সকালে উঠার কোনো বিকল্প নাই, আমাদের এই অভ্যাসটা গড়ে তুলতে হবে। আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। কে বলছেন? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলছেন। উনি আরো বলছেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটাও বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের লাইন। তাহলে আমরা কিন্তু বড় বড় ডায়লগ ছোটবেলা থেকে যেগুলো ব্যবহার করতেছি, এগুলো সবগুলো কিন্তু এই ফ্রাঙ্কলিন সাহেবের। উনি বলছেন, অ্যাডমিরেশন ইজ দ্য ডটার অফ ইগনোরেন্স, অ্যাডমিরেশন ইজ দ্য ডটার অফ ইগনোরেন্স। এই লাইনটা একটু ডিপ। কিরকম ডিপ? আমরা অনেক কিছু উপর থেকে দেখে হচ্ছে অ্যাডমায়ার করা শুরু করি মানুষজনকে, বা কোন একটা টপিকের প্রশংসা করি, ডিপে যায় না, কারণ আমার ওই জিনিসটা সম্বন্ধে ডিপ নলেজ নাই, আমি ওটা সম্বন্ধে অজ্ঞ, ইগনোরেন্ট। সুপারফিশিয়ালি জাজ করে আমি অ্যাডমায়ার করতেছি। বাট দেখা যায় কি, অনেক সময় যখন আমরা ঘটনাটা ডিটেল জানি, একটু ডিপে যাই, তখন দেখি হচ্ছে গিয়ে যে না, এটা তো হচ্ছে আমি যেটা ভাবছিলাম তার উল্টা। এই কারণে উনি বলছেন ডিপ সেন্সে যে অ্যাডমিরেশন, আমি যে অ্যাডমায়ার করছি কাউকে, এটা মূলত ডটার অফ দ্য ইগনোরেন্স। আমার যে অজ্ঞতা, অজ্ঞতার কারণে হয়তো আমি তাকে অ্যাডমায়ার করছি, পুরো ডিটেল না জেনে। হ্যাঁ, ওই দিকে পয়েন্ট আউট করে উনি বলছেন। তার আমাদের বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সাহেব অনেক কঠিন কঠিন কথা বলছেন। উনি আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজের কথা বলছেন, উনি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসির কথা বলছেন, উনি বলছেন অ্যাডমিরেশন ইজ দ্য ডটার অফ ইগনোরেন্স। আমাদের একজন আছে হচ্ছে এডমুন্ড বার্ক সাহেব। তাহলে যেহেতু উনি বার্ক সাহেব, তাহলে বার্ক, বার্ক মানে কি? মানে ইটা যদি কেটে দিই, চিৎকার করা, ঘেউ ঘেউ করা। হ্যাঁ, তাহলে এডমুন্ড বার্ক সাহেব হচ্ছে, ওনার একটা জিনিস মনে রাখবো, স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল। এটা তার একটা বিখ্যাত স্পিচ, ইস্ট ইন্ডিয়া বিল। তাহলে যেহেতু উনি এডমুন্ড বার্ক সাহেব, তাহলে স্পিচ যখন দিয়ে একদম লাউড ভয়েস উনি বলছেন, এ কারণে স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল বাই এডমুন্ড বার্ক। আমাদের সবার ইংলিশ গ্রামার অনেকে বলে যে ভাই কঠিন লাগে, মনে থাকে না, কি করবে কি করব। হ্যাঁ, তাহলে আমাদের ফাদার অফ ইংলিশ গ্রামার যে, তাকে যদি আপনাদের হাতে আমি ধরাই দিই, তাহলে তাকে কি করা উচিত? হ্যাঁ, তাহলে ফাদার অফ ইংলিশ গ্রামার হচ্ছে লিনলে মারে। তাহলে নামই হচ্ছে মারে, মারে। তাহলে সে যেহেতু ইংলিশ গ্রামারের ফাদার, সে কিন্তু এখনো মাইতেছে আমাদের। হ্যাঁ, মারের মার এখনো চলমান, লিনলে মারে, ফাদার অফ ইংলিশ গ্রামার, লিনলে মারে। আমাদের আজকের লাস্ট রাইটার, এরপর আমরা আবার রিক্যাপ করবো, সো যাবা না। উনি হচ্ছে উইলিয়াম ব্লেক। উনি পয়েট এবং পেইন্টার, মানে সবগুলো গুণ এক মানুষের মধ্যে ঠাসা ঠাসাই ভর্তি, সে পয়েট এবং পেইন্টারও। ওনাকে বলা হয় প্রিকারসর অফ দ্য রোমান্টিসিজম, কারণ পরের পিরিয়ড হচ্ছে রোমান্টিক পিরিয়ড, এবং ওনার লেখার মধ্যে অলরেডি ভালোবাসার কথাবার্তা আসা শুরু করছে। প্রিকারসর, প্রিকারসর মানে কি? পূর্বসূরি, রোমান্টিসিজমের পূর্বসূরি, মানে তার লেখার মধ্যে আসা শুরু করছে। তাহলে পয়েট পেইন্টার, পয়েট আর্টিস্ট। তার রচিত দুটো বিখ্যাত গ্রন্থ হচ্ছে সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপেরিয়েন্স, এগুলো তার বিখ্যাত রচনা। হ্যাঁ, তাহলে সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপেরিয়েন্স। এছাড়া লিখছে হচ্ছে দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল, স্বর্গ নরকের একদম বিয়ে দিয়ে দিছে। তাহলে সংস অফ ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্স, ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। আর হচ্ছে ফোর জোয়াস, ফোর জোয়াস।
তাহলে আমাদের উইলিয়াম ব্লেক আমরা 4টা নাম মনে রাখবো, বেসিক্যালি 3টা: সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স, ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল, আর হচ্ছে ফোর জোয়াস। 4টা নাম, বেশি কষ্ট দিব না। তাহলে এখন আমি কমেন্ট বক্স অন করি, বাক স্বাধীনতা 1 ঘন্টার মতো হরণ করে রাখছিলাম। প্রথম কথা হচ্ছে, পড়া বুঝা গেছে কিনা। শুরুতেই হচ্ছে ফাহিম কান্নার ইমোজি দিছে, ফারহানা কান্না করতেছে। না, বিদ্রোহী কবি জন ড্রাইডেন না, আমরা আসবো বিদ্রোহী কবি সামনে। আল্লাহ গো, উপর দিয়ে চলে গেছে আতিকের, হাই হাই। মিক্স রিভিউ দেখা যাচ্ছে, সব ভুলে গেছে, মেমোরি লস। হ্যাঁ, হতে পারে, রিক্যাপ করলে মনে থাকবে। মারেকে মারতে হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে, না, ক্লাস রিক্যাপটা করব, রিক্যাপটা হচ্ছে এখন করব। সবাই থাকো, বেশিক্ষণ নিব না, আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো, প্যারা নাই। রিপা, ইংরেজি সাহিত্য আমাদের স্টুডেন্টরা সবাই ভালো করে, সো তোমরাও ভালো করবা, টেনশন নট। এখন হচ্ছে যখন রিক্যাপ করব তখন দেখবা যে সব মনে থাকবে। হ্যাঁ, গল্পগুলো ডিটেল দেখতে পারো। আচ্ছা, তাহলে শুরু। প্রথম কথা, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের মেইন থিম কি ছিল? আর্ট ফর হিউম্যানিটির সেক নাকি আর্ট ফর আর্ট সেক? তো হচ্ছে আমার হিউম্যানিটির সেক। ভেরি গুড। এই যে যারা বলছে হচ্ছে মনে থাকে না, এই যে মনে আছে, সবার ধুমধুম করে মনে আছে, থাকবে, মনে থাকবে। আমি এখনই তোমাদের রিক্যাপ করাই দিচ্ছি, প্যারা নাই। তাহলে হচ্ছে এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ড 1660 থেকে 1798। এটা হচ্ছে গিয়ে আমাদের নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের মধ্যে রিজন, লজিক, থিয়েটার, মানে একদম স্ট্রিক্ট রুলস গুলো তারা মেনটেন করছিল। হ্যাঁ, এই সময় আমাদের হচ্ছে এটার 3টা পিরিয়ড ছিল। একটা হচ্ছে রেস্টোরেশন, অগাস্টান, আর হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি। তাহলে আমাদের হচ্ছে হুডিব্রাস, এটা লিখছিল কে? হুডিব্রাস এটা কে লিখছিল? যে পিউরিটানদের বাটায় আঘাত করছে, এটা লিখে, এটা হচ্ছে স্যামুয়েল বাটলার। তাহলে এটা একটা স্যাটারিক্যাল পোয়েম বাই স্যামুয়েল বাটলার। এরপর আমরা দেখছি হচ্ছে আমাদের এক হুজুর আসছে, যার নাম হচ্ছে জন বানিয়ান। উনি কি লিখছিল আমাদের হুজুর সাহেব বানিয়ান সাহেব? উনি লিখছিল হচ্ছে, ছোট করে উত্তর করলে হবে, হ্যাঁ, এটা হচ্ছে পিলগ্রিমস প্রোগ্রেস উনি লিখছিলেন। ভেরি গুড, পিলগ্রিমস প্রোগ্রেস উনি লিখছেন। এবং উনি কিন্তু খুব সুন্দর একটা কথা বলছিলেন, হ্যাঁ, ইন প্রেয়ার ইট ইজ এ বেটার টু হ্যাভ এ হার্ট উইদাউট ওয়ার্ডস দ্যান ওয়ার্ডস উইদাউট এ হার্ট। এরপর আমরা দেখলাম হচ্ছে আমাদের একজন ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম আসছে, যিনি ক্রিটিক করতে করতে অবস্থা খারাপ করে ফেলছে, ড্রাই করে ফেলছে। তাহলে উনি হচ্ছে আমাদের জন ড্রাইডেন, কঠিন ভাবে ট্রাই করছে। এটা হচ্ছে অল ফর লাভ। ভেরি গুড। আর আমাদের লাভ ফর লাভ কে করছিল? হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টনির ওইটা, ওনাকে নিয়ে কাহিনী। এটা হচ্ছে উইলিয়াম কনগ্রিভ। ভেরি গুড, এই তো মচৎকার, তোমার মনে আছে। এরপর আমরা একটা কঠিন মানুষকে পড়ছিলাম না, যে লিখছিল সাম থটস কনসার্নিং এডুকেশন, টু ট্রিটিস অন গভর্নমেন্ট। কে লিখছিল? জন লক। তাহলে লক করে দিচ্ছে মাথা। আমাদের রবিনসন ক্রুসো কে লিখছিল? ফার্স্ট রিয়েলিস্টিক ফিকশন ইন ইংলিশ। ভেরি গুড, এই যে পারছে, চমৎকার। ড্যানিয়েল ডেফো পারছিল, ড্যানিয়েল ডেফো লিখছিল। তাহলে ড্যানিয়েল ডিফো যে রবিনসন ক্রুসো লিখছে, এখানে ক্রুসো ছাড়া আরেকটা কোন ক্যারেক্টার ছিল? ক্রুসো ছাড়া এটা ছিল ফ্রাইডে, ছিল ফ্রাইডে, আজকের দিন ফ্রাইডে, ফ্রাইডে ছিল। ভেরি গুড। তাহলে আমাদের ড্যানিয়েল ডিফো সাহেব রবিনসন ক্রুসো ছাড়া আর কি কি লিখছে? একটা ফিমেলের নাম দিছিল, রোকসানাকে নিয়ে। এই সবাই আগে রোকসানাই, হ্যাঁ, গুড, রোকসানা। ওকে, তাহলে রোকসানা বা গন। এবার আর কি কি ছিল? একটা ছিল কলোনেল জ্যাক, আর একটা কি ছিল? ক্যাপ্টেন সিঙ্গেলটন। গুড। তাহলে আমাদের ড্যানিয়েল ডিফো সাহেব রবিনসন ক্রুসো, রোকসানা, ক্যাপ্টেন সিঙ্গেলটন আর কলোনেল জ্যাক, এগুলো লিখছে। এরপর আমরা দেখছি হচ্ছে আমাদের বিটারে স্যাটারিস্ট একজনকে, জনাথন সুইফট। উনি লিখলো হচ্ছে গালিভার্স ট্রাভেলস। তাহলে গালিভার্স ট্রাভেলস এর কয়টা পার্ট ছিল? কয়টা পার্ট? 4টা পার্ট ছিল। গুড। গালিভার্স ট্রাভেলস ছাড়া উনি আর কি কি স্যাটারে লিখছে মনে আছে? টেল অফ এ টাপ। ভেরি গুড। লেটার, হ্যাঁ, দ্য ড্রেপিয়াস লেটার, এ মডেস্ট প্রপোজাল এন্ড আদার প্রোজ, ব্যাটল অফ দ্য বুকস। ভেরি গুড, এই তো চলে আসছে সবগুলা। এগুলোই পড়া কিন্তু বেশি না, হ্যাঁ, স্লাইড দেখে ভয় পেলে হবে, এই যেগুলাই। তাহলে গালিভার্স ট্রাভেলস, মডেস্ট প্রপোজাল এন্ড আদার প্রোজ, দ্য ড্রেপিয়াস লেটার, এ ব্যাটল অফ দ্য বুকস, আর এ টেল অফ এ টাপ। ফিনিশ। তাহলে খাতার মধ্যে টুক করে আমি এটা লিখে লিখবো। এখানে কিন্তু মানে 5-6টা স্লাইডের পড়া, বেশি কিন্তু পড়া না। হ্যাঁ, এই যে তুমি রুদ্র, তুমি আলটিমেটলি ফোকাস দিবা তো এখানে, এখানে দেখবা সবকিছু পড়ে আইসা আরামে ঢুকে যাবে মাথায়। এরপর আমরা হচ্ছে সুইফটের একটা দোস্তকে দেখলাম না, তাকে, আচ্ছা, রিভেঞ্জ প্লে। রিভেঞ্জ প্লে মানে হচ্ছে যে প্লের মধ্যে আমি প্রতিশোধটা তুলে ধরবো। ধরো আমার নাটকের এন্ডিং হবে রিভেঞ্জ দিয়ে, যে তুই আমার বাবাকে মেরেছিস, আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিব। হ্যাঁ, আমাদের ওই কাজী মারুফ বলে না, কালো বন্দুক দেখায় যে
কুত্তর বাচ্চা বলে যে অ্যাকশন দেয়, রিভেঞ্জ। তাহলে যে নাটকের মধ্যে রিভেঞ্জ উঠে আসে, হ্যাঁ, এটা হচ্ছে রিভেঞ্জ প্লে, কাজী মারুফের মতো। তারপর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে চিরকুমার সঙ্গের সভাপতির কাছে যাই। সে একটা লিখছে হচ্ছে লাভ ফর লাভ, আপনারা বললেন, হ্যাঁ, কনগ্রেভ। তাহলে সে লাভ ফর লাভ ছাড়া আর কি কি লিখছিল? ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, ভেরি গুড। দ্য মর্নিং ব্রাইট, ডাবল ডিলার, ওল্ড ব্যাচেলার, হয়ে গেছে, ভেরি গুড, এগুলাই। তাহলে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, লাভ ফর লাভ, ওল্ড ব্যাচেলার, ডাবল ডিলার, আর হচ্ছে মর্নিং ব্রাইট, এই পাঁচটা। তো এখানের মধ্যে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এটা কোন টাইপের কমেডি? কোন টাইপের কমেডি? এটা হচ্ছে কমেডি অফ ম্যানার্স, বেডরুম কমেডি, ভদ্র। তাহলে মনে আছে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে দুইটা ক্যারেক্টার ছিল, একটা হচ্ছে মিরাবেল, একটা হচ্ছে মিলামেন্ট। এখানে রিনা খান কে ছিল? রিনা খান যে এদের মধ্যে গ্যাঞ্জাম লাগাইছে, লেডি উইশফোর্ট। হ্যাঁ, তাহলে মিরাবেল, মিলামেন্ট, আর হচ্ছে আমাদের লেডি উইশফোর্ট গ্যাঞ্জাম লাগাতে আসছে। এরপর আমরা দেখলাম হচ্ছে আমাদের মক হিরোইক পয়েট। তাহলে সে হচ্ছে এপিক লিখতো, মহাকাব্য লিখতো, আবার এটা নিয়ে একটু মকও করতো, এই কারণে ওনাকে মক হিরোইক পয়েট বলা হয়। ওনার হিরোইক কুপলেট হচ্ছে ওনার ক্যারেক্টার। তো আমরা তো রেপ অফ দ্য লক দেখলাম, হ্যাঁ। আচ্ছা, মক হিরোইক আশা করি বুঝছো। হিরোইক মানে হচ্ছে তোমার এপিক, মানে তুমি ধরো প্লের মধ্যে বড় বড় ক্যারেক্টার নিয়ে আসতেছো, রাজা রানী হিরোদের নিয়ে রচনা করতেছো, আবার এখানে তুমি ব্যঙ্গাত্মক ভাবে লিখতেছো, মকও করতেছো, এইটাই। তাহলে হচ্ছে ওই যে মকারি থেকে হচ্ছে মক আসছে। আমাদের রেপ অফ দ্য লকের নায়ক কে ছিল? নায়কের নাম কি, যে চুল কেটে দিছে? ব্যারন। হ্যাঁ, তাহলে কার চুল কাটছে? নায়িকা কে ছিল? বেলিন্দা। তাহলে বেলিন্দার বেনি সে কেটে নিছে, কঠিন এক কাম করছে। ব্যারন, বেলিন্দা, এরিয়েল ক্লারিসা ক্যারিল। টু এরর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। তাহলে এই জিনিসটা আমাদের সামনে কে দিয়ে গেছে? আমাদের সামনে পোপ দিয়ে গেছে। লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, টু এরর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, আর ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। আচ্ছা, রেপ অফ বাংলাদেশ, বাংলাদেশকে নিয়ে লেখা, এটা কে লিখছিল বলতে পারবেন? মনে আছে? অ্যান্টনি মাসকারেনহাস। অ্যান্টনি মাসকারেনহাস। পামেলা ক্ল্যারিসা, উদ্ভট দুইটা সাহিত্য, কে রচনা করছিল? রেপ অফ বাংলাদেশে হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের হিস্ট্রি, 1971, ব্লাডশেড সবকিছু নিয়েই, ডকুমেন্টারি টাইপস। তাহলে স্যামুয়েল রিচার্ডসন, পামেলা ক্ল্যারিসা, দুইটা জিনিস। টম জোন্স, জোসেফ অ্যান্ড্রুস, কে লিখছে? হেনরি ফিল্ডিং। আমাদের চিটাঙের দিকে ফিল্ডিং এর একটা অন্য মিনিং আছে। কেউ যদি হচ্ছে ওই মেয়ের সাথে ধরো স্কুল পাড়ায় ডালায়, স্কুলের সামনে দাঁড়ায় আছে অথবা ফ্লার্ট করতেছে, বলে যে টাঙ্গি মারতে যাচ্ছে, হ্যাঁ, টাঙ্গি মারা, ফিল্ডিং মারা, হ্যাঁ, লাইন মারা, হ্যাঁ। তাহলে এই হেনরি ফিল্ডিং ওর লেখার মধ্যে কিন্তু বুঝায় যে হালাই লাইন টাইন মারছে, হ্যাঁ। পরিচালক ও সেম, ও সিলেটেও সেম, তাহলে এটা মনে হয় সব জায়গায়। ও তাহলে ওকে, ফিল্ডিং তাহলে সেম। তাহলে ফিল্ডিং হচ্ছে গিয়ে, যেহেতু সে ফিল্ডিং মারছে, সে টম জোন্স এবং জোসেফ অ্যান্ড্রুস দুইটাতেই কিন্তু একটু টাঙ্কির ব্যাপার স্যাপার চলে গেছে, হ্যাঁ। আচ্ছা, ফিল্ডিং মানে মায় রায় হাই, কঠিন অবস্থা। তাহলে আমাদের ফাদার অফ ইংলিশ ডিকশনারি, ফাদার অফ ইংলিশ ডিকশনারি, ইয়ে হচ্ছে নিউ ক্লাসিক্যালে পড়ে নাই। আচ্ছা, কিছু রাইটার ট্রানজিশন পিরিয়ডের লেখক, ধরো দুই যুগের মাঝখানে বসছে, এদেরকে নিয়ে একটু গ্যাঞ্জাম হয়, হ্যাঁ। তো বিভিন্ন জায়গায় বিভিন্নটা দেওয়া, হ্যাঁ, তেমন জন মিল্টন আমাদের ওখানে তো নিউ ক্লাসিক্যাল দেওয়া, বাট এটা আমরা সামনে পড়াবো, এখানে না। তাহলে আমাদের হচ্ছে স্যামুয়েল জনসন, ফাদার অফ ইংলিশ ডিকশনারি, গুড। তাহলে স্যামুয়েল জনসন তো হচ্ছে সে ভয়েজ টু আবিসিনিয়া লিখছে। উনি শেক্সপিয়ারকে নিয়ে একটা এসে লিখছিল, মনে আছে কোনটা? প্রিফেস টু শেক্সপিয়ার, হ্যাঁ, খুব খেয়াল কইরা, প্রিফেস টু শেক্সপিয়ার, প্রিফেস টু শেক্সপিয়ার। এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্জিয়ার্ড লিখছে কে? থমাস গ্রে। তাহলে বেস্ট। উনি যে একটা ওড অন দ্য ডেথ অফ এ ফেভারিট ক্যাট লিখছিল, ওটার ইয়ের ক্যাটের নাম কি ছিল? ক্যাট, ক্যাটের নাম কি ছিল? ক্যাটের নাম ছিল হচ্ছে সেলিমা, হ্যাঁ। তাহলে সেলিমাকে দিয়ে গোল্ড ডিগার রমণীদের প্রতি সে দৃষ্টিপাত করছেন। অ্যাডমিরেশন ইজ দ্য ডটার অফ ইগনোরেন্স বলছে কে? অ্যাডমিরেশন ইজ দ্য ডটার অফ ইগনোরেন্স, যিনি আর্লি টু বেড আর্লি টু রাইজ বলছেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বলছেন। তাহলে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তাহলে অলিভার গোল্ডস্মিথ, একটাই মনে রাখতে বলছিলাম, ভিকার অফ দ্য ওয়েকফিল্ড। হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ, অলিভার গোল্ডস্মিথ। আর আমাদের বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আর অ্যাডমিনিশন ইজ দ্য ডটার অফ ইগনোরেন্স। আমাদের স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল, স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল, উনি এই পিরিয়ডে নিউ ক্লাসিক্যালেরই। এটা কি লিখছে? স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল, এটা হচ্ছে বার্ক লিখছে, এডমুন্ড বার্ক লিখছে। যে আমাদের ইয়ে করতেছে ফাদার অফ ইংলিশ গ্রামার, আমাদের সবার প্রিয় কে? মারে, লিনলে মারে, ফাদার অফ ইংলিশ গ্রামার। আমাদের পয়েট এবং পেইন্টার যিনি সংস অফ ইনোসেন্স অ্যান্ড সং অফ এক্সপেরিয়েন্স লিখছে কে? উইলিয়াম ব্লেক।
তাহলে উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স ছাড়া আর কি কি লেখা আছে? পরজোয়াস, একজন অলরেডি কমেন্ট করছে। আর কি আছে? ম্যারেজ এন্ড হেভেন এন্ড হেল, হেভেন এন্ড হেলের উনি ম্যারেজ দিয়ে দিছে। তাহলে সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, দ্য ম্যারেজ অফ হেভেন এন্ড হেল, আর হচ্ছে দ্য ফরজোয়াস। তাহলে আমার গল্পটি ফুল হলো, নোটে গাছটি মোড় হলো। সবাইকে ধন্যবাদ।